সকলকে আমার নমস্কার জানিয়ে আমি আজকের প্রোগ্রামটা শুরু করছি। আমি সোমপ্রকাশ বন্দ্যোপাধ্যায়, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের অধ্যাপক। তো আজকে আমাদের সঙ্গে আছেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি বা নিফট থেকে দুজন অধ্যাপককে আমরা পেয়েছি আমাদের মধ্যে, অধ্যাপক সঞ্জীব কুমার দাস এবং অধ্যাপক মন্টু বসাক। তো আজকে আমাদের যে কর্মশালা হয়েছে তাতে আমরা এটা 4 দিন ধরে হবে, 2 ঘন্টা করে, আপনারা সকলেই জানেন সেটা। তো এখানে আমরা ওনাদের কাছ থেকে যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে কি করে নতুন প্রোডাক্ট ডিজাইন করতে হয়। তো আপনাদের তো প্রত্যেকেরই কিছু কারিগরি দক্ষতা আছে, সেটা নিয়ে আপনারা প্রচুর শিল্প চর্চা করছেন। এখন ওনাদের মাধ্যমে আমরা জানবো কি করে সেই কারিগরি দক্ষতাকে কাজে লাগিয়ে নতুন নতুন আমরা প্রোডাক্ট তৈরি করতে পারি, এবং সেই সঙ্গে আমাদের যে শহরের যে একটা বাজারের যে চাহিদা আছে, একটা ফ্যাশনের যে ট্রেন্ড আছে, সেইটার সঙ্গে সামঞ্জস্য রেখে কি করে আমরা নতুন কিছু প্রোডাক্ট তৈরি করে সেগুলোকে প্রপারলি বাজার মার্কেট করতে পারি আর কি। সেই ব্যাপারে ওনারা কিছু আমাদের বলবেন। তো এই প্রোগ্রামটা 4 দিন ধরে হবে, আজকে আছে, কালকে আছে, আবার পরের সপ্তাহে বৃহস্পতি শুক্রবার আছে। তো এই ব্যাপারটা থেকে আমরা এসেনশিয়ালি আমরা এই ব্যাপারটার উদ্দেশ্য হচ্ছে এটা, আপনাদের যখনই কোনো প্রশ্ন থাকবে সেই প্রশ্নগুলো করবেন, যাতে আমরা নিজেই তো আমাদের ভার্চুয়াল মিডিয়ামের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, কিন্তু আপনাদের প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করবেন আর ওনারা সেই মতো আমাদের সাহায্য করবেন। আমি তাহলে ওনাদের অনুরোধ জানাচ্ছি, ওনারা এই অনুষ্ঠানটি শুরু করবেন। আমি অধ্যাপক সঞ্জীব কুমার দাসকে বলছি, উনি শুরু করবেন। হ্যাঁ স্যার, আপনি স্টার্ট করুন। স্যার আপনার মাইক অফ আছে। আপনারটা মিউট করা। ওকে। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, আমি আর মন্টু বাবু মিলে মোটামুটি একটা কন্টেন্ট তৈরি করেছি, যেটা মানে এই অনলাইন মোডে যেটা আপনাদের দেওয়া যেতে পারে আর। হ্যাঁ, তো আমরা চেষ্টা করব যে আমাদের যে নলেজটা আছে, বা আমরা এতদিন ধরে যে ক্রাফট ক্লাস্টারে কাজ করছি, ইনফ্যাক্ট শান্তিনিকেতনে আমরা প্রচুর কাজ করেছি। আমরা এক সময় ডিজাইন স্টুডিওর কাজ করেছি, আর সৌম্যজয়ন্তী গ্রাম সরোজগার যোজনা একটা প্রজেক্ট ইমপ্লিমেন্ট করেছিলাম, সেখানে 5-6টা শান্তিনিকেতনের কাজকে নিয়ে। হয়তো আপনাদের মধ্যে অনেকে আমাদের চেনেন। তো চেষ্টা করব যে মানে এতদিনে আমরা যারা শিখেছি আর কি ক্লাস্টারে আর্টিজানদের সাথে কাজ করে, নানা রকম ডিজাইন তার মার্কেট টেস্ট করে, হ্যাঁ, নতুন যারা ডিজাইনার আছে, নতুন যে আইডিয়া গুলো আছে সেগুলো কিভাবে ক্রাফটে তারা নিয়ে যাচ্ছে আর কি ধরনের প্রোডাক্ট তৈরি করছে, যা আমরা শিখেছি আর কি, সেটা আপনাদের দেওয়ার একটুখানি চেষ্টা করব। তো আমি আর মন্টু বাবু মিলে মোটামুটি একটা কন্টেন্ট যেটা তৈরি করেছি, তো তাতে প্রায় কিছুটা পার্ট আমাদের মন্টু স্যার উনি আপনাদের সাথে বলবেন, তারপরে আমি আবার ফেরত আসবো। তো আমি মন্টু স্যারকে অনুরোধ করবো উনি তাহলে সরাসরি প্রেজেন্টেশনে চলে যেতে পারেন। আচ্ছা, উনি শুরু করার আগে মোটামুটি একটা আইডিয়ার জন্য স্যার, মানে আমরা যেটা জানতে চাচ্ছি আর কি, কোন কোন ক্রাফটের আর্টিজানরা এখানে আছে, প্রাইমারি ক্রাফট গুলো থেকে একটু যদি শোনা যায় স্যার, তাদের প্রত্যেকের মুখ থেকে একটু বলো এই ব্যাপারে যারা যারা আছেন। এখানে কাঁথা স্টিচের কাজ করে অনেকজন আছেন। তারপর মানে ফেসের ব্যাগের এবং লেদার ব্যাগের উপর কাজ করেন কিছুজন আছেন। হ্যাঁ, আর এমনিতে মানে বেশিরভাগটাই আছেন কাঁথা স্টিচের কাজ করেন। আচ্ছা, ওনারা সবাই মানে বোলপুর শান্তিনিকেতন থেকে, বোলপুর শান্তিনিকেতন এবং তার আশেপাশে মানে বীরভূম থেকে। ছবি দেখা যাচ্ছে না, ভিডিও আসছে না, একটুখানি আপনাদের ভিডিওটা দেখবেন প্লিজ। ওকে ওকে। হ্যাঁ স্যার, তার মানে বেশিরভাগই কাঁথা আর্টিজান, আর তার মধ্যে লেদার আছে স্যার। একটু ভিডিওটা দেখুন না আপনাদের, আমার ভিডিও আসছে না, ছবি আসছে না। আচ্ছা ম্যাডাম, আপনি মনে হয় আপনি রি-লগ ইন করলে পরে ভালো হবে। আপনার নেটওয়ার্কে কোনো ইস্যু আছে? কারণ আমাদের মনে হয় আমাদের দেখা যাচ্ছে কি, বাকি সবাই বলবেন আমাদের দেখা যাচ্ছে?
হ্যাঁ হ্যাঁ দেখা তো আপনি যাচ্ছে একটুখানি দেখা যদি যাচ্ছে হ্যাঁ হ্যাঁ। আপনি যদি রিলগ ইন করেন তাহলে পরে হ্যাঁ রিলগ ইন করলে পরে দেখবেন আসবে হয়তো। আপনি বেরিয়ে গিয়ে আবার একটু ঢুকুন। আচ্ছা তাহলে মন্টু বাবু আপনি প্লিজ শুরু করে দিন। হ্যাঁ, ওকে ওকে। সবাইকে নমস্কার জানিয়ে স্টার্ট করছি আজকের প্রোগ্রাম। আমি শুনলাম আপনারা অনেকেই কাঁথার সঙ্গে যুক্ত এবং লেদার ক্রাফটের সঙ্গেও যুক্ত। তো চেষ্টা করব যে আমরা যে ধরনের কাজ করেছি এতদিন পর্যন্ত সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার। আর যেহেতু আজকে একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস, তো আমি চেষ্টা করব যে ওভারঅল একটা আইডিয়া দেওয়ার যে আমাদের হ্যান্ডিক্রাফট বিজনেস স্পেসিফিক্যালি ইন্ডিয়ার একটা মানে ইন্ডিয়া স্টেজে কি ধরনের ব্যবসা হয় বা আর কি ধরনের কি বলুন তো আমরা ক্রাফট করি বীরভূম ডিস্ট্রিক্ট থেকে, সেগুলো নিয়ে একটু বলার চেষ্টা করব। একটা ইনিশিয়ালি খুব ব্রিফ একটা আইডিয়া দেবো। তারপরে আমাদের কোর্স কারিকুলামের মধ্যে অনেক মানে সেগ্রিগেশন আছে, ছোট 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 পার্ট আছে যেগুলো আমি এবং সঞ্জীব দাস স্যার দুজনে মিলেই নেব সাবসিকুয়েন্ট ক্লাসে। তো আমি আমার একটা স্ক্রিনটা আমি একটা পিপিটি প্রেজেন্টেশন বানিয়েছি, তো সেই প্রেজেন্টেশনের থ্রু দিয়ে দেখাবো যে আমরা কি ভাবছি এই হ্যান্ডিক্রাফট নিয়ে এবং হ্যান্ডিক্রাফটের ডিজাইন নিয়ে এবং গ্লোবাল পার্সপেক্টিভ কি, তো সেই ব্যাপারে একটা আইডিয়া আপনাদের দেব। যদি কিছু কোশ্চেন থাকে আমাকে বলবেন, ডাইরেক্টলি আমাকে সলভ করে দিয়ে আমি প্রেজেন্ট করবো এখন। তো আশা করি আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনটা। হ্যাঁ হ্যাঁ দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে। ওকে ওকে, থ্যাংক ইউ। তো আমি মন্টু বসাক, আমি অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে আছি ফ্যাশন ডিজাইন ডিপার্টমেন্টে এবং আমার এই একাডেমিক ইয়েতে প্রায় 11 বছরের এক্সপিরিয়েন্স। তার আগে আমি বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কাজ করেছি এবং ক্রাফটের সঙ্গে আমার একটা যোগাযোগ আছে বলতে পারেন। মানে আমার হ্যান্ডলুমের সঙ্গে স্পেসিফিক্যালি যোগাযোগ আছে, হ্যান্ডিক্রাফটে সঙ্গে যোগাযোগ হয়েছে নিফটের সূত্রেই। আমি নিফটে অ্যাসোসিয়েট প্রফেসর থাকাকালীনই আমি আলাদা একটা পোর্টফোলিও হ্যান্ডেল করি, আলাদা একটা অ্যাডমিন জব হ্যান্ডেল করি, সেটা হচ্ছে ক্লাস্টার ইনিশিয়েটিভ কোঅর্ডিনেটর সিআইসি। তো এই সিআইসি হওয়ার সুবাদে আমার বিভিন্ন ক্লাস্টারের সঙ্গে, ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন ক্লাস্টারের সঙ্গে বিভিন্নভাবে যোগাযোগ আছে এবং আমরা স্টুডেন্টদের নিয়ে যাই, স্টুডেন্টদের দিয়ে সার্ভে করাই, আমরা ডেটা কালেক্ট করি, তাদের মানে আর্টিসানদের এবং উইভারদের প্রবলেম বোঝার চেষ্টা করি এবং পরবর্তীতে যারা হায়ার লেভেলের স্টুডেন্ট আছে, মানে যারা অ্যাডভান্স লেভেলের স্টুডেন্ট আছে, অ্যাডভান্স সেমিস্টারে আছে যারা, তাদেরকে নিয়ে গিয়ে আমরা প্রোডাক্ট ডেভেলপ করাই ওই প্রবলেমের উপর বেস করে। তারা যে প্রবলেমটা আইডেন্টিফাই করে সেটাকে বেস করে আমরা চেষ্টা করি যে ওই প্রবলেমটাকে সলভ করার, মেনলি থ্রু ডিজাইন ইন্টারভেনশন। মানে আমরা শুধু আমাদের অনেক রকমই আছে, টেকনোলজিক্যাল ইনভলভমেন্ট আছে, ম্যানেজারিয়াল ইনভলভমেন্ট আছে এবং ডিজাইন, বাট বেশিরভাগই আমরা ডিজাইন ইন্টারভেনশনটা করে থাকি। হ্যাঁ, যাতে করে নতুন নতুন ডিজাইন আনা যায় প্রোডাক্টে, তারপর নতুন নতুন প্রোডাক্ট ডেভেলপ করা যায়। তো সেই সব ব্যাপারে আমরা ধীরে ধীরে বলবো, স্যারও বলবেন আপনাদের কিভাবে প্রোডাক্ট ডেভেলপ করতে হয়, তারপর আমরা যখন নতুন প্রোডাক্ট ডেভেলপ করি কি কি জিনিস আমাদের মাথায় রাখতে হয়, তো সেই সব ব্যাপারে আমরা কথা বলবো। আর সেসব ব্যাপারে নলেজ একটু আছে, তো সেটাই শেয়ার করবো আজকে। তো আজকে যে টপিকগুলো নিয়ে আলোচনা করবো মেইনলি হ্যান্ডিক্রাফট সেক্টরে, সেইগুলো হলো বর্তমান পরিস্থিতি কি আমাদের হ্যান্ডলুম শিল্পে। যদিও আমরা সবাই জানি প্যান্ডেমিক সিচুয়েশনে সিনারিটা হঠাৎ করে চেঞ্জ হয়ে গেছে, কিন্তু আমি গত বছরের ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব, কারণ আমি যেভাবে ইনফরমেশন পেয়েছি, তো আমার কাছে যে অ্যাভেলেবেল আছে সেটা হচ্ছে গত বছরের ইনফরমেশন। এখনকার সিচুয়েশনটা
আরো একটু মানে একটু খারাপের দিকেই বলতে গেলে, কারণ আমি বিভিন্ন ক্লাস্টারে বিভিন্ন আর্টিজানের সঙ্গে যেভাবে কথা বলেছি এবং তাদের কাছ থেকে আমি যেভাবে শুনেছি, তো সেই সব ব্যাপার নিয়ে একটু আলোচনা করব। তারপরের বিষয় যেটা হচ্ছে, আমরা যে কোনো প্রোডাক্টে ডিজাইন ম্যাটার করে। ডিজাইনটা কিভাবে ম্যাটার করে, কেন ম্যাটার করে, সেসব ব্যাপারে একটু আলোচনা করব ব্রিফলি। তারপর ডিটেলসে থাকবে পরবর্তী সেশনগুলোতে। হস্তশিল্পের পরিচয়, প্রত্যেকটা হস্তশিল্পের নিজস্ব নিজস্ব পরিচয় আছে। তো আপনাদের বীরভূমে লেদার ক্রাফট এবং কাঁথারও আলাদা আলাদা পরিচয় আছে। এবার সেইগুলো থেকে আমরা কি শিখবো, বা সেগুলো থেকে আমরা কি শিখেছি এবং সেটাকে কিভাবে কাজে লাগাবো, সেসব ব্যাপারগুলো একটু আলোচনা করব। তারপরে যেটা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের যে হস্তশিল্পের যে রিসোর্স, আমরা যে বিভিন্নভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন অর্ডার এক্সিকিউট করি, বিভিন্ন কাজ করি, তো অনেক সময় সেগুলো ঠিক মতো করে অর্গানাইজ করা হয় না, যেটা স্পেসিফিক্যালি আমি দেখেছি অ্যাজ এ সিআইসি। আমি দেখেছি এটা আমাদের একটা বড় সমস্যা। তো সেগুলো নিয়ে একটু আলোকপাত করব। আর সামনে আমাদের কি কি অসুবিধা আছে এবং কি কি আমাদের অপরচুনিটিস থাকবে, ভবিষ্যতে আছে, এবং কি কিভাবে সেই অপরচুনিটিস গুলো আমরা গ্র্যাব করতে পারি, আমরা সেই সেই ব্যাপারে কথা বলবো। তো হস্তশিল্পের বর্তমান পরিস্থিতি, আমরা সবাই মানে কি বলুন তো জানি, এটা এটা আমাদের খুব মানে আশাবাদী হওয়ার জায়গা অ্যাকচুয়ালি, যে আমরা হ্যান্ডিক্রাফট সেক্টরে, হ্যান্ডিক্রাফট এবং হ্যান্ডলুম দুটো সেক্টরেই কিন্তু বেশ ভালো রকম কন্ট্রিবিউশন করি ইন্ডিয়ান টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে এবং ইন্ডিয়ান টেক্সটাইল এক্সপোর্টও। এক্সপোর্ট মার্কেটে কিন্তু আপনার ভালো রকমের যোগদান আছে আমাদের এই হ্যান্ডিক্রাফট এক্সপোর্টের, হ্যান্ডলুমেরও আছে। তো সেই ব্যাপারগুলো একটু দেখবো, এবং সেটা একটা আমাদের কাছে খুব মানে এনকারেজিং পয়েন্ট, যে আমাদের উৎসাহ দেয় যে আমরা আরো ভালো করে কাজ করার। তো আচ্ছা, আমি আপনাকে হোস্ট করে দিচ্ছি, ঠিক আছে। মানে এটা কিছু নতুন করে বলার নেই, ইটস এ টাইমলেস ট্র্যাডিশন। ইন্ডিয়া ইজ ফুল অফ, মানে ইন্ডিয়াতে প্রচুর হ্যান্ডিক্রাফট আছে, অল ওভার ইন্ডিয়াতে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে মানে ওয়েস্ট বেঙ্গলে অবন্তি হ্যান্ডিক্রাফট। আপনি মানে কি বলুন তো, ডোকরা থেকে শুরু করে, কাঁথা থেকে শুরু করে, বারাসাতে কাঁথা, শান্তিনিকেতনে লেদার ক্রাফট, গড়িয়ার লেদার ক্রাফট, তারপর দরিয়াপুরের ক্রাফট, কুচবিহারের শীতলপাটির কাজ, তারপর ব্যাম্বু ওয়ার্ক মিঠাপুরের মাদুর। তো মানে প্রচুর বলতে গেলে, মানে আমরা ওয়েস্ট বেঙ্গলে আমরা মানে কি বলুন খুবই মানে লাকি যে আমাদের তো ওরকমের ক্রাফট আছে। তো কিছু বিষয় আমাদের কাছে, তো সেটা আমাদের বোঝা উচিত এবং সেটা নিয়ে আমাদের গর্ব করা উচিত। তারপর যেটা আগেই বললাম, যে আমাদের ইকোনমিক কন্ডিশনে, ইন্ডিয়ার ইকোনমিক কন্ডিশনে খুব বড় ইম্পর্টেন্ট একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে। অ্যারাউন্ড 70 lakhs মানে আর্টিজানস অল ওভার ইন্ডিয়া এই ক্রাফটের সঙ্গে যুক্ত, যেটা খুবই একটা গুরুত্বপূর্ণ মানে সংখ্যা। আমাদের গর্ববোধ করা উচিত যে এতগুলো লোক, এতগুলো ফ্যামিলি আমাদের সঙ্গে যুক্ত আছে এই ক্রাফটের সঙ্গে। এবং গভর্নমেন্টও বিভিন্ন স্কিম আছে, সেগুলো নিয়ে আলোচনা করবো ধীরে ধীরে। সো ইটস মানে প্রচুর ভ্যারাইটিস ক্রাফট অল ওভার ইন্ডিয়াতে। আপনি গুজরাটে যাবেন, ওদের একরকমের ক্রাফট, আপনি নর্থ ইস্টে যাবেন, তাদের একরকম ক্রাফট, নর্থ ইন্ডিয়া যাবেন, সেখানে ভ্যারাইটিস। তো ইন্ডিয়া ইজ অফারিং অ্যাজ এ গ্লোবাল হাব ফর হ্যান্ডিক্রাফট এবং হ্যান্ডলুম প্রোডাক্টস। তো সেটা একটা খুবই ভালো জিনিস, যে যখন আমরা এখন আত্মনির্ভর ভারত, তারপর
কথা বলছি যে লোকাল ফর লোকাল প্রোডাক্টসে আমরা যখন বলি যে আমরা লোকাল প্রোডাক্টসকে উৎসাহ দেব, বাইরের প্রোডাক্টকে বর্জন করে লোকাল প্রোডাক্টকে যাতে আমরা উৎসাহ দিতে পারি। তো সেই সময় দাঁড়িয়ে আমরা একটুকু বলতে পারি যে হ্যান্ডলুম এবং হ্যান্ডিক্রাফট প্রোডাক্টসের বেশ একটা ভালো রকম ডিমান্ড আছে এবং ভবিষ্যতেও থাকবে। একটা খুব সংখ্যা দিয়ে বোঝাবো আমি যে কথাগুলো বললাম, আমাদের ইন্ডিয়ান ইকোনমি আর ইন্ডিয়ার যে টোটাল প্রোডাকশন, সেটা যদি একটা বড় সার্কেল দিয়ে আমি বলি, তো তার মধ্যে ইন্ডিয়ান যে এক্সপোর্ট হয় তার একটা পার্ট, এবং সেই মানে ইন্ডিয়ান টেক্সটাইল এক্সপোর্টের আমরা যদি দেখি টোটাল প্রোডাকশনের প্রায়, আমি এক্সাক্ট পার্সেন্টেজটা বলতে পারবো না, কারণ আমাদের ইন্ডিয়ান টোটাল জিডিপি যে থাকে তার মধ্যে ইন্ডিয়ান টোটাল যে এক্সপোর্ট হয় সেটা প্রায় 1,73,000 কোটি, মানে অ্যাজ পার আই গট দ্যাট, মানে যেভাবে আমি ডেটাটা পেয়েছি, আমার রেফারেন্স আছে, সেখানে আপনারা দেখে নিতে পারেন। তো প্রায় মানে একটা হিউজ অ্যামাউন্ট আমরা এক্সপোর্ট করি। তার মধ্যে যদি দেখা যায় হ্যান্ডিক্রাফট, মানে ইন্ডিয়ার টোটাল এক্সপোর্টের প্রায় 2% আমরা হ্যান্ডিক্রাফট থেকে করি। হ্যান্ডলুমে আনাদার মানে 3-4% আছে, কিন্তু আমরা হ্যান্ডিক্রাফটে প্রায় 13,000 কোটি টাকার মতন এক্সপোর্ট করি। আরেকটা যে খুবই আমাদের কাছে মানে আশা দেয় যে টোটাল ইন্ডিয়াতে যে হ্যান্ডিক্রাফটের প্রোডাকশন হয় সেটা প্রায় 26-27 কোটি টাকার মতো, সেটা বাড়ছে, প্রজেকশন আছে যে বাড়বে। লাস্ট ইয়ারের প্রজেকশন, তো এই বছরে সেটা একটু অন্যরকম হতে পারে, কিন্তু প্রজেকশন আছে যে বাড়বে। তো এখনো পর্যন্ত মানে লাস্টের অবধি যে ডেটা আমরা পেয়েছি তাতে 26,000 কোটি টাকার মতন আমাদের হ্যান্ডিক্রাফটের প্রোডাকশন হয় ইন্ডিয়াতে, অল ওভার ইন্ডিয়াতে। তার মধ্যে যে এক্সপোর্ট যেটা বললাম 13,000 কোটি, তো মানে রাফলি 50% মতন আমাদের এক্সপোর্ট হয় ইন্ডিয়াতে যে প্রোডাকশন হয়। তার মানে এক্সপোর্টের মার্কেটে আমাদের হ্যান্ডিক্রাফটের যথেষ্ট কদর আছে, এটা বোঝা যায়, এবং সেটা একটা দিক। যদি কিছু কিছু ইস্যু আছে কাজ করতে গিয়ে, আমি যেটা বুঝেছি, যেটা বাবুর সঙ্গে কথা হয়েছে, প্লাস আদার্স যারা অর্গানাইজার তাদের সঙ্গে কথা বলে যেটুকু বুঝেছি যে প্রোডাক্ট স্ট্যান্ডার্ডাইজেশন, তারপর বিভিন্ন প্রোডাক্ট কোয়ালিটি কনসিস্টেন্সি নিয়ে একটা ইস্যু আছে। তো সেই ব্যাপারটা আমরা কভার করব মানে শেষের দিকে, এই ট্রেনিং সেশনের শেষের দিকে। কিন্তু এই জিনিসটা যদি আমরা করতে পারি তাহলে আমরা হ্যান্ডিক্রাফট নিয়ে আরো মানে বড়ভাবে কন্ট্রিবিউট করতে পারবো টু দ্য ওয়ার্ল্ড মার্কেট। তো এইটা হলো ইন্ডিয়া হ্যান্ডিক্রাফট বিজনেসের যে একটা মানে কন্ট্রিবিউশন টুয়ার্ডস আমাদের ইন্ডিয়ার যে টোটাল এক্সপোর্ট, সেটা একটা রাফলি একটা আইডিয়া দিলাম। এবার পরবর্তী যে পয়েন্টটা নিয়ে আলোচনা করব, যে আমাদের যে ডিজাইন, আমরা কি বলুন তো, যে ধরনের হ্যান্ডিক্রাফট প্রোডাক্ট আমরা করি তাতে ডিজাইনের ভূমিকাটা কি? অবভিয়াসলি আপনারা খুব এক্সপিরিয়েন্সড, আমি যতদূর জানি আপনারা এক্সপিরিয়েন্স আর্টিজানস, আপনারা নিজেরা মানে খুব ভালো ডিজাইন করেন, এবং আপনারা খুব ভালো মানে কাজ করছেন আপনাদের এই ফিল্ডে। তারপরে জাস্ট একটু টাচ করে যাব, হয়তো কিছু কিছু পয়েন্ট আমাদের মাথায় থাকে কিন্তু আমরা অনেক সময় অ্যাপ্লাই করি না। তো সেইটাও, কারণ এগুলো আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে আমি দেখেছি এবং তার উপর বেস করেই করা আর কি এই প্রেজেন্টেশনটা, এবং আমার এক্সপিরিয়েন্সটাই আমি শেয়ার করবো। আমি মানে খুব সিম্পলি যেটা ভিজুয়ালস আছে সেগুলো দিয়ে একটা বোঝানোর চেষ্টা করব। যদি আমাদের এরকম একটা জামা থাকে যেখানে কোনো কালার নেই, কোনো সেরকম ডিজাইন নেই, হ্যাঁ, তো যখন আমরা এই ধরনের প্রোডাক্ট বানাই
তখন আমাদের কি ভালো লাগে সেই জিনিসগুলো, তখন আমরা কি করি যে আমরা নতুন অন্যভাবে জিনিসটাকে বানানোর চেষ্টা করি, মানে ওর মধ্যে কিছু চেঞ্জেস এনে আমরা সেটাকে করার চেষ্টা করি, হয়তো এইরকম টাইপের। আমি খুব সিম্পল আহ, আহ, একটা সাধারণ ঘটনা বলছি। হ্যাঁ, মানে এইটা যে কোনো জায়গায় অ্যাপ্লাই আমরা করতে পারি। হ্যাঁ, আমার যে এক্সাম্পলটা নিয়েছি সেটা হয়তো অনেক সময় আমাদের ক্রাফটের সঙ্গে রেলিভেন্ট নাও হতে পারে, কিন্তু আমি কমন যে সেই ক্রাফটের সঙ্গে যে রেলিভেন্স সেগুলো আমরা পরে পরে পড়াবো, ঠিক আছে? তো আমি ওই জন্য এখানে যে এক্সাম্পল গুলো নিয়েছি সেগুলো খুব সিম্পল, খুব সাধারণ আর কি, মানে ইন জেনারেল যেগুলো আমরা করি। তো আহ, তারপরে কি হলো, আমরা বিভিন্ন টাইপের ডিজাইন করলাম, ডিজাইন করে জিনিসটাকে একটু বেটার করার চেষ্টা করলাম। তারপর আমরা সেটাকে কালার অ্যাড করলাম। এগুলো যদি আপনি গার্মেন্টের কস্টিউমসের ইভলিউশন দেখেন, তাহলে মানে জিনিসগুলো এইভাবেই হয় আর কি, হয়ে এসছে, এখনো পর্যন্ত হয়ে এসছে। তো সেখান থেকে আমি বলছি যে তারপরে যে আমরা কি বলুন তো বিভিন্ন কালারফুল সারফেস অর্নামেন্টেশন করতে থাকি, মানে সারফেসটাকে কি বলুন তো বিভিন্ন ভাবে ওটাকে মডিফাই করার চেষ্টা করি, যাতে করে যে সাদা গার্মেন্টসটা প্রথমে আপনারা দেখেছিলেন সেটাই আরো অনেক ভালোভাবে আমরা কি বলুন তো সকলের সামনে তুলে ধরতে পারি, এবং তাতে করে আমাদের কি বলুন তো জিনিসটা ভালো লাগে। তো এখানে একটা কথা আছে, মানে আমি এটা আমার কথা নয়, আমাদের একজন ফ্রেঞ্চ ডিজাইনার ছিলেন, উনি পেইন্টারও, এবং ঠিক কালার নিয়ে খুব অনেক কাজ, ওনার বেশিরভাগ কনসেন্ট্রেশনই ছিল কালারের বিভিন্নভাবে কালার এবং ডিজাইনটাকে কিভাবে একসঙ্গে করা যায়, করে এবং কত সুন্দর সুন্দর কাজ আমাদের বের করা যায়। তো এখানে উনি বলছেন যে আমি প্রথম ইংলিশটা বলি, তারপর বাংলাটা বলবো, বাংলায় আছে আর কি। কালার ডাজ নট অ্যাড এ প্লেজেন্ট কোয়ালিটি টু ডিজাইন, ইট রিইনফোর্সেস ইট। মানে আমরা যখন রং করি, ডিজাইন তো আছেই। আমি আপনাদের আগে স্লাইডেও দেখালাম যে আমরা একটা খুব বেসিক ডিজাইনের একটা গার্মেন্ট দেখালাম। তারপরে আমরা তার মধ্যে ডিজাইন মডেল ডিরেকশন করে আমরা অন্যভাবে করলাম, তো তাতেও আমাদের কি বলতো মন ভরলো না। তখন আমরা ভাবলাম যে ঠিক আছে, এর মধ্যে যদি কালার আমরা অ্যাড করি, এর মধ্যে যদি আমরা কি বলতো বিভিন্ন টাইপের মানে কি বলতো মডিফিকেশন করি, তাহলে হয়তো ভালো লাগবে। এবং সেইটা নিয়েই ওনার বক্তব্য আর কি, যে কালার নট অনলি গিভস, মানে রং ডিজাইনে একটা শুধু গুণযুক্ত করে না, এটিকে আরো বেশি শক্তিশালী করে। তো পিয়ার বোর্নার, উনি 18th সেঞ্চুরিতে ওনার খুব অবদান ছিল, মানে ইন্ডিয়ান ফ্রেঞ্চ ওয়ার্ল্ড ডিজাইন ফিল্ডে ওনার খুব অবদান ছিল। তো উনি তখন এটা ফিল করেছিলেন এবং এখন আমরা সেটাকে ফলো করি আর কি। তো আমি আরো কয়েকটা এক্সাম্পল দেবো, সেখানে আপনারা বুঝতে পারবেন যে ব্ল্যাঙ্ক, কোনো সাদা কোনো কালার নেই। তো মানে কি বলুন তো সেই জিনিসগুলোকে আমরা কত ভালোভাবে ডিজাইন যেটা বললাম যে কালার ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ দ্য ডিজাইন প্রসেস, মানে কালার একটা খুব ইম্পর্টেন্ট পার্ট আমাদের এই হোল ডিজাইন প্রসেসে। তো সেই ক্ষেত্রে আমরা কালার করলাম, তারপরেও আমাদের মনে হলো যে না, সিঙ্গেল কালার মানে হচ্ছে না। তখন মানে আমি এটাই বোঝানোর চেষ্টা করছি যে আমাদের ডিজাইনের সঙ্গে কালার কতটা ইম্পর্টেন্ট একটা প্রোডাক্টকে মার্কেটে কি বলুন তো অ্যাকসেপ্টেবল করার জন্য, যাতে লোক জিনিসটাকে পছন্দ করে, কাস্টমার জিনিসটাকে ভালোবাসে। তো সেইটা, তারপরে আমরা কি বলুন এলাম প্রিন্টিং, যেটা ইজ পার্ট অফ কালারিং প্রসেস অলসো। তারপর ওর মধ্যে আমরা কি বলুন তো কাঁথার কাজ করলাম। এগুলো এই ধরনের কাজ আমরা করেছি এবং সেগুলো থেকে এইখানে করা কাঁথার কাজ করে এই জিনিসটাকে আরো একটু সুন্দর করার চেষ্টা করলাম।
তো মানে আরো কিছু যে একটা এক্সাম্পলস আমি আপনাদের দেখালাম যে কিভাবে কালার এবং ডিজাইন আমাদের প্রোডাক্টকে আরো সৌন্দর্য করে তুলতে পারে। আইডেন্টিটি অফ দ্য ক্রাফট মানে হস্তশিল্পের পরিচয়, মানে আমরা চিনবো কি করে? হ্যালো হ্যালো হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা শোনা যাচ্ছে। ঠিক হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। হস্তশিল্পের পরিচয়, এখানে কয়েকটা জিনিস আমরা বলবো যে আমরা কিভাবে চিনি। যেমন আমরা অন্যান্য প্রোডাক্টের ক্ষেত্রে আমরা দেখেছি কেউ কেউ বলছে যে এটা ভালো এটা খারাপ, কেউ বলছে মানে এই ধরনের প্রোডাক্ট কেন। তো হস্তশিল্পের পরিচয়, হস্তশিল্প কিভাবে আমরা চিনবো, কিভাবে আমরা আইডেন্টিফাই করবো। তো অবভিয়াসলি ক্রাফট যেটা আছে, আমরা যেটা হ্যান্ডিক্রাফট বলছি, হাতে করে যে ক্রাফট আমরা বানাই, আমরা অনেকে কি বলুন তো ট্রেনিং নিয়ে ক্রাফট পার্সন হই, স্কিল আর্টিজান হই, কিন্তু সত্যিকারের যদি ক্রাফট আর্টিজান হতে হয় এবং যেটা ওয়ান অফ দ্য মানে কি বলুন তো খুব ইম্পর্টেন্ট আমাদের ক্রাফটের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে আমরা বেশিরভাগ সময় নলেজ গুলো আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে পাই। আপনি মানে আপনারা সবাই দেখে থাকবেন যে হ্যান্ডিক্রাফট এবং হ্যান্ডলুম আমরা হ্যালো হ্যাঁ, হ্যালো, শোনা যাচ্ছে। কিন্তু আরেকটু, হ্যাঁ হ্যাঁ বলুন। বলুন ম্যাডাম। বলছি যে আপনার মানে স্পিকারটা আর একটু মুখের কাছে, মাউথ পিসটা আর একটু ও মুখের কাছে। আচ্ছা আচ্ছা, একদম একদম ম্যাডাম, একদম হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। তো আমরা মানে যখনই ঠিক আছে ক্রাফট নিয়ে যদি আমরা ভাবি, অবভিয়াসলি ক্রাফট যেটা আমরা শিখি অ্যাকচুয়ালি আমরা পূর্বপুরুষদের কাছ থেকেই শিখি। হ্যাঁ, আমরা জন্মগতভাবে দেখে আসছি বাবা মা শুনতে করছে। হ্যালো স্যার, আমি গফর শেখ, হ্যাঁ চণ্ডীদাস নানুর। হ্যালো হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ স্যার। কি হয়েছে বলুন। ম্যাডাম ম্যাডাম শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি এইমাত্র জয়েন করলাম। আচ্ছা আচ্ছা, আপনি স্পিকারটা অফ করে দিয়ে শুনুন। হ্যাঁ, আপনার স্পিকারটা অন থাকলে আপনার বাড়ির শব্দ শোনা যাবে। আপনি দয়া করে ওটা অফ করে নিন। হ্যাঁ, আপনি শুনতে থাকুন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তারপর আবার কোনো প্রশ্ন থাকলে আপনি স্পিকারটা অন করে প্রশ্ন করবেন, তারপরে আবার স্পিকারটা অফ করবেন। হ্যাঁ, তো আমরা ক্রাফট যেটা শিখি সেটা আমাদের পূর্বপুরুষদের থেকে শিখে এবং সেটাই অথেন্টিক ওয়ে অফ মানে শেখা আর কি। তো আমরা পূর্বপুরুষদের কাছ থেকে যে ধরনের মানে নলেজ পাই, যে ধরনের আমাদের কাছ থেকে শিক্ষা পাই, সেইভাবে একটা ক্রাফটকে আমরা আইডেন্টিফাই করতে পারি। যেমন আমি যদি বলি শান্তিনিকেতনের লেদার ক্রাফট, ঠিক আছে, গড়িয়া লেদার ক্রাফট, তো সেখানে কি বলুন তো কালারের একটু ডিফারেন্স হয়, মোটিভের একটু ডিফারেন্স হয়। তো সেগুলো যখন আমরা পূর্বপুরুষদের কাছ থেকে শিখি, দেখি, তখন আমরা কি বলতো আইডেন্টিফাই করতে পারি, ওকে এইটা হচ্ছে শান্তিনিকেতনের লেদার ক্রাফট, এটা হচ্ছে গড়িয়া লেদার ক্রাফট, লেদার ক্রাফট, ঠিক আছে। ঠিক সেরকম যদি আমরা অন্য ধরনের প্রোডাক্টে যাই, হ্যান্ডলুম প্রোডাক্ট যেমন ফুলিয়ার শাড়ি, বেগমপুরি শাড়ি, ধনেকালি শাড়ি, তো এইগুলো আমরা কি বলুন তো শিখতে পারি। আর তাছাড়া অন্য কোনোভাবেই করতে পারি যে বিভিন্ন জায়গা থেকে আমরা শিখতাম। কেউ হয়তো আর্টিকেল লিখলো, কেউ হয়তো আমাকে বললো যে দেখো এটা ফুলিয়ার শাড়ি, কেউ আমাকে বললো এটা শান্তিনিকেতনের লেদার ক্রাফট, কেউ আমাকে বললো, কেউ আমাকে শেখালো, আমি তার থ্রু দিয়ে শিখলাম যে এটা হচ্ছে এইভাবে লেদার ক্রাফটকে
শান্তিনিকেতনের লেদার কাপকে আইডেন্টিফাই করতে হয়, এইভাবে গড়িয়া লেদার কাপকে আইডেন্টিফাই করতে হয়, এই ধরনের মোটিভ তারা ইউজ করে, এই ধরনের কালার ইউজ তারা করে, এবং এগুলো সবকিছু কি বলতো লোকাল একটা ইনফ্লুয়েন্স থাকে, লোকাল কালচারের, লোকাল আপনার কি বলুন তো ট্র্যাডিশনের একটা ইনফ্লুয়েন্স থাকে, সেইগুলো নিয়ে আলোচনা হবে। এবং কিভাবে নতুন একটা প্রোডাক্ট ডেভেলপ করা যায়, কিভাবে লোকাল ইনফ্লুয়েন্স মাথায় রেখে আমরা প্রোডাক্ট ডেভেলপ করবো, সেগুলো আস্তে আস্তে আমরা কি বলতো বলবো আমাদের মানে প্রেজেন্টেশনের মধ্যে দিয়ে। আর আর অন্য কিভাবে আমরা ক্রাফটকে আইডেন্টিফাই শনাক্তকরণ করতে পারি, যে গভর্নমেন্ট রেকগনাইজ করে, আমাদের গভর্নমেন্ট বলে যে একটা শান্তিনিকেতনের ক্রাফট, এবার এটা হচ্ছে বোলপুরের ক্রাফট, এটা হচ্ছে কলকাতার রসগোল্লা, এটা উড়িষ্যার নয়, এটা কলকাতার রসগোল্লা, এটা আপনার কি বলুন তো এই ব্যাম্বিক গুয়াহাটি, ঠিক আছে। তো গভর্নমেন্ট আমাদের রেকগনাইজ করে এবং সেইভাবে গভর্নমেন্ট কোনো একটা মেকানিজম তৈরি করে দেয়, যার থ্রুতে আমরা আইডেন্টিফাই করতে পারি যে এটা এই ধরনের ক্রাফট। তো ঠিক সেরকম ভাবে আমি বলছি যে এগুলো মানে কি বলুন তো ক্রাফটটাকে আমরা শনাক্ত কেন করতে হয়, যে অনেকে অনেক রকম ভাবে আমাদের ঠকাতে পারে মার্কেটে, এবং সেগুলো হচ্ছে র্যান্ডামলি সেগুলো অনেক পায়, যে কেউ হয়তো কি বলুন যে শান্তিনিকেতন যেটা ক্রাফট প্রোডাক্ট নয়, এখানে লোকাল বানাচ্ছে, এদিকে কলকাতা শহরে বা অন্য কোথাও বানাচ্ছে, তারা সেই এসিডটাকে মানছেও না, শুধু বলে দিচ্ছে যে এটা আমাদের শান্তিনিকেতনের ব্যাপার। তো সেই সব ধরনের প্রবলেম থেকে ঠিক করার জন্য আমাদের ক্রাফটটাকে আইডেন্টিফাই করা খুব ইম্পর্টেন্ট। এবং আমি একটু একটা এক্সাম্পল দেবো, এটা যদি খুব সামনাসামনি হতো খুব ভালো করা যেত, আর নাহলে আপনারা দেখুন তারপর আমাকে বলবেন। যেমন আমি খুব একটা জেনারেল আইডিয়া নিচ্ছি, কারণ আমরা অবভিয়াসলি পরের ক্লাসগুলোতে আমরা স্পেসিফিক্যালি শান্তিনিকেতনের ক্রাফট বা স্পেসিফিক্যালি ক্রাফট নিয়ে কথা বলবো। তো যেহেতু এটা ইন্ট্রোডাক্টরি ক্লাস, আমি একটু জাস্ট একটু অন্যভাবে জিনিসটাকে বোঝানোর চেষ্টা করছি। তো আমি একটা চায়ের ব্যাগ দিলাম আপনাকে, তো আপনার কি মনে হবে, আপনার মনে হতে পারে যে আরে এটা কি ধরনের চা, ভালো, খারাপ, এটা মানে কি বলুন তো দামি, কমা, কি হতে পারে এটা। হ্যাঁ, যদি আমি মানে জিনিসটাকে শনাক্ত করে ফেলি যে এই চাটা হচ্ছে দার্জিলিং এর চা, তাহলে কিন্তু আমার মনে কোনো সন্দেহ থাকে না। তো ক্রাফট শনাক্তকরণের মানে বৈশিষ্ট্য বা গুরুত্ব এখানে, যদি আমরা ক্রাফটটাকে শনাক্ত করতে পারি শান্তিনিকেতনের ক্রাফট, ঠিক আছে, অবভিয়াসলি আমরা কিন্তু একটা হায়ার ভ্যালু পাবো প্রোডাক্ট। তো সেই জন্য ক্রাফট শনাক্তকরণ আইডেন্টিফিকেশন অফ ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো সেরকম আরো অনেক উদাহরণ আছে, আমি কিছু কিছু দিয়েছি। যেমন প্রথম প্রোডাক্টটা দেখলে আপনার কিছু মনে হবে না, কোথায় এটা কোনো জায়গায় হতে পারে, সেকেন্ড প্রোডাক্ট কি আমার মনে হবে যে কি বলুন তো এটা একটা স্পেসিফিক কালার কম্বিনেশন, স্পেসিফিক মোটিভ ডিজাইন, ঠিক আছে। এই যে লেদার মেটেরিয়ালটা আমরা ইউজ করি তার একটা কি বলুন তো বৈশিষ্ট্য আছে। তো এইগুলো দেখে আমরা বুঝতে পারি যে বা এইগুলো দেখে আমরা কি করতে পারি, যেটা শান্তিনিকেতনের ক্রাফট। তো এইটা আমাদের গেস, ঠিক আছে, হয় আমরা কারোর কাছ থেকে জানলাম, কোনো সোর্স থেকে জানলাম, কিন্তু তারপরও এগুলো ফেক হতে পারে, ফেক হতে পারে। তো সেই জিনিসটাকে যাতে মানে কি বলুন তো বন্ধ করা যায়, যাতে কেউ ফেক ভাবে বলতে না পারে, মিথ্যা কথা বলতে না পারে, যে কোনো জায়গায় প্রোডাক্টটা বানিয়ে বলতে না পারে যে শান্তিনিকেতনের প্রোডাক্ট, তার জন্য কি হয়, গভর্নমেন্ট আমাদের ট্যাগ দেয়, গভর্নমেন্ট রেকগনিশন দেয়, জিআই ট্যাগ, মানে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ। ক্রাফট শনাক্তকরণে এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হ্যান্ডিক্রাফটে যেমন আছে, হ্যান্ডলুমেও আছে। হ্যান্ডলুমে ইন্ডিয়া হ্যান্ডলুম ব্র্যান্ড আছে, হ্যাঁ, তার একটা আলাদা লোগো আছে, তার একটা আলাদা ট্যাগ আছে, সেই ট্যাগটা আপনি কোন শাড়ির মধ্যে দেখতে পরে আপনি বুঝতে পারবেন যে এটা মানে ইন্ডিয়ান হ্যান্ডলুম হ্যান্ডলুমের প্রোডাক্ট। সিমিলারলি জিআই একটা ট্যাগ, সেই ট্যাগটা বিভিন্ন ক্রাফটকে দেওয়া হয়, ক্রাফটকে দেওয়া হতে পারে এবং আপনার বিভিন্ন ধরনের প্রোডাক্টকেও দেওয়া হতে পারে।
যেমন দার্জিলিং এর চা, দার্জিলিং এর চা একটা কিন্তু জিআই ট্যাগ করা। তো মানে যে কেউ চা দার্জিলিং এর ওই জিআই ট্যাগের আন্ডারে বেচতে পারবে না, একমাত্র যারা দার্জিলিং এর লোক, যারা দার্জিলিং এর চা বানায় এবং চা উৎপাদন করে, তারাই কিন্তু এই ট্যাগটা ইউজ করতে পারবে। গভর্নমেন্ট সেটাকে মানে আপনার সিস্টেমেটিক করে রেখে দিয়েছে। যে কেউ কলকাতা থেকে কেউ একটা ই করলো বা আসাম থেকে কেউ একজন চা বানাবে, চা বানিয়ে দার্জিলিং এর ট্যাগ লাগিয়ে বেচতে পারবে না, কারণ সে দার্জিলিং এর নেই। তবে জিআই ট্যাগটা কি, আমি খুব সিম্পল মানে এক লাইনে বলছি যে একটা জিওগ্রাফিক লোকেশন আছে, একটা ভৌগোলিক লোকেশন, সেই জায়গার উপর বেস করে এই ট্যাগটা দেওয়া হয়। যেমন শান্তিনিকেতনের লেদার ক্রাফট কিন্তু একটা জিআই প্রোডাক্ট, মানে জিওগ্রাফিক্যালি ইন্ডিকেশন ট্যাগ পাওয়া প্রোডাক্ট। মানে আপনারা যারা শান্তিনিকেতন আছেন বা বীরভূমের বোলপুরের ইয়েতে আছেন, লেদার ক্রাফটের সঙ্গে যুক্ত আছেন, আপনারা গভর্নমেন্টের এরকম স্কিম আছে, সেখানে আপনারা অ্যাপ্লাই করতে পারেন, করলে পরে এই ধরনের ট্যাগ পাবেন। ট্যাগ পেয়ে যখন আপনি ট্যাগ করবেন, তখন লোকে অর্থনীতিগুলি জানতে পারবে যে এটা শান্তিনিকেতনের লেদার ক্রাফট। অবভিয়াসলি আপনার একটা প্রোডাক্টের ভ্যালু বেড়ে যাবে মার্কেটে। তো ওই জন্যে ক্রাফটগুলো শনাক্তকরণ করা খুব ইম্পর্টেন্ট, এবং অ্যাট দ্য সেম টাইম যেহেতু এটা জিআই ট্যাগ পাওয়া শান্তিনিকেতনের লেদার ক্রাফট, তো আপনারা সবসময় এটাকে ইউজ করতে পারেন। অনেক সময় আমাদের অ্যাওয়ারনেস থাকে না, বিভিন্ন ধরনের করি না, করতে পারি না বা যাই না, কিন্তু এইভাবে যদি শনাক্ত করেন তাহলে আপনার প্রোডাক্টের অ্যাটলিস্ট কদর বেড়ে যাবে অনেক। তো এটা হচ্ছে গভর্নমেন্টের মানে লোগো, জিআই ট্যাগের লোগো, এবং এটা বলা হয় যে ইনভ্যালুয়েবল ট্রেজার অফ ইনক্রেডিবল ইন্ডিয়া, এটা হচ্ছে ট্যাগলাইন। ঠিক আছে, তো আপনি যখন কোনো প্রোডাক্ট, সেই প্রোডাক্ট জিআই ট্যাগ পায়, তাহলে আপনারা কিন্তু ওই ধরনের লোগো, ওই ধরনের ট্যাগ এবং এই ধরনের লোগো ইউজ করতে পারেন। গভর্নমেন্ট আপনাদের সেই স্বাধীনতাটা দেবে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে জিআই ট্যাগ দুটো ক্রাফট আছে, আমি আপনারা হ্যান্ডিক্রাফটের ওয়েবসাইটে গেলেও দেখতে পাবেন। সেটা হচ্ছে শান্তিনিকেতনের লেদার ক্রাফট, আর একটা হচ্ছে নকশিকাঁথা। হ্যাঁ, এই আরেকটা যেটা আমার একটা খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট টপিক আজকে আমাদের ডিসকাশন, সেটা হচ্ছে প্রফেসর বসাক একটুখানি মাইকটা একটুখানি যদি মুখের কাছে একটু নেন, কারণ এর ভয়েসটা ফ্লাকচুয়েট হয়। সরি। তো হস্তশিল্পের জন্য সম্পদ বিকাশ করা, এগুলো সবই বাংলায় ট্রান্সলেট করা। কিন্তু আমি বাংলায় একটু বলবো যে আমরা যখন কাজ করি, সেই কাজগুলোকে অর্গানাইজ করা, এইটা একটা বড় সমস্যা আমাদের সব ক্ষেত্রে, হ্যান্ডলুম, হ্যান্ডিক্রাফট সব ক্ষেত্রে আমরা দেখেছি যে আমরা কাজ করি, সেই কাজের রেকর্ড আমরা ঠিকমতো রাখতে পারি না, হয় আমরা রাখি না বা হয় আমরা সেটাকে গুরুত্ব দিই না। তো সেটা করা খুব ইম্পর্টেন্ট এখনকার যুগে, যেখানে আপনার কি বলুন তো, আমরা আমাদের প্রোডাক্ট বিদেশে যাচ্ছে, এবং যখন বিদেশে সেই জিনিসগুলো বিক্রি হচ্ছে এবং সেটা রিপিট অর্ডার আসছে, যেহেতু আমাদের কাছে এই অর্গানাইজেশন গুলো নেই, আমরা প্রপারলি সেটাকে মেনটেন করি না রেকর্ডসগুলোকে, তো কি হয়, একটা স্ট্যান্ডার্ডাইজেশন থাকে না, মানে কি বলুন তো, আবার নতুন করে স্টার্ট করতে হয়। তো এই জিনিসটা যাতে না করতে হয়, না মানে করা হয়, তো সেই ব্যাপারে আমাদের সেকশন থাকবে। তো এটা কেন হয় এবং কি হয় সেই ব্যাপারে একটু বলবো। মানে খুব সিম্পল, কতগুলো ছবির মাধ্যমে বোঝাবো। আমার কাছে বই আছে, বইগুলো ছড়ানো আছে, সেটাকে আমার কাছে ভালো লাগে। মানে আমি যদি এইরকম একটা জায়গা পাই যেখানে আমার যেসব রিসোর্স, যেসব আমার সম্পদ, যেসব ডিজাইন আছে, সেগুলো খুব সুন্দর করে আমি সেরকম আমরা প্রচুর অর্ডার করি, কিন্তু মানে কি বলুন তো, সেই প্রত্যেকটা অর্ডারই একটা ইন্ডিভিজুয়াল অর্ডার হিসেবে থেকে যায়। আমরা মানে কি বলুন তো, সেই নলেজ গুলোকে যে ভবিষ্যতে ইউজ করবো, তার জন্য যে ধরনের আমাদের রেকর্ড গুলো সযত্ন করে রেখে দেওয়া, সেটা একটা মানে কি বলুন তো
সমস্যাও থাকে। তো মানে সেটা আমাদের খুব মানে যত্নে মাথায় রাখতে হবে এবং সেটাকে আমাদের করতে হবে। জাস্ট ছবির মাধ্যমে দেখাচ্ছি যে আম, একটা গল্প আমি মানে বলবো যে আমাদের আচার্য জগদীশ চন্দ্র বোস আমরা সবাই জানি কিন্তু বেতার নিয়ে কাজ করছিলেন, ওদিকে মার্কিনীয় বেতার নিয়ে কাজ করছিলেন, মানে ওয়্যারলেস টেকনোলজি নিয়ে কাজ করছিলেন। তো আমাদের এখানে তখন রেকর্ড কিপিং এর সমস্যা ছিল, রিসার্চ জার্নাল মানে সেভাবে আমরা করতে পারতাম না। তো মানে উনি আগে থেকে রিসার্চ করা সত্ত্বেও ওনার মানে কি বলতো রেকগনিশন হয়নি। তো আমি এটা কেন বলতে চাইছি যে আমরা এত ভালো ভালো কাজ করি, ঠিক আছে, সেই কাজগুলো যদি আমরা সযত্নে যত্ন করে না রেখে দিই তাহলে ভবিষ্যতে কি হবে, অন্য যারা স্মার্ট মানে আর্টিসানস আছে, যারা অনেকে স্মার্ট বিজনেসম্যান আছে, যারা এই কাজগুলোকে সযত্নে রেখে দিয়ে যখন রিপিট অর্ডার আসবে তারা কাজগুলো নিয়ে নেবে আমাদের হাত থেকে। তো সেটা একটা বড় মানে সমস্যা এবং এটা আমাদের মাথায় রাখতে হবে যাতে করে আমরা আমাদের সম্পদগুলোকে বাঁচিয়ে রাখতে পারি এবং সেখান থেকেই যাতে আমরা নতুন নতুন ডিজাইন, নতুন নতুন জিনিস আমরা উদ্ভাবন করতে পারি, নতুন নতুন জিনিস তৈরি করতে পারি। খুব সিম্পল একটা ফ্লো চার্টের মধ্যে দিয়ে আপনাদের দেখাবো, মানে জাস্ট একটা খুব মানে একটা জেনারিক ফর্ম যে আমার অনেক এই কালো কালো ডটগুলো ধরুন আমার প্রত্যেকটা অর্ডার পেয়েছি, সে অর্ডারগুলো করেছি, অর্ডারগুলো অর্ডার ইয়েও দিয়েছি, ডেলিভারিও দিয়েছি, সে সাজানো নেই। হ্যাঁ, তো আমি যদি সেগুলো খুব সুন্দর করে সাজাই দেন ইট ফর্ম মানে এটা কি কিন্তু আমাদের নলেজটাকে ডেভেলপ করে, আমাদের যে সম্পদ, আমাদের যে স্কিল লেভেল সেটাকে ডেভেলপ করে। হ্যাঁ, তো সেটাকে দেখুন মানে সেই জিনিসগুলোকে সুন্দর করে আমরা কি বলুন তো অ্যারেঞ্জ করে কত সুন্দর সুন্দর কাজ আমরা করতে পারি। আমি সেটা একটু দেখানোর চেষ্টা করছি যে যেটা হ্যাপাজার্ড ছিল সেটাকে আমরা সুন্দর করে সাজাচ্ছি। যে নলেজ আমরা অলরেডি কাজ করেছি, যে ধরনের অর্ডার আমরা অলরেডি এক্সিকিউট করেছি, সেগুলো যদি প্রপারলি সুন্দর করে আমরা রাখি তাহলে ওখান থেকে আরো কত ভালো ভালো কাজ আমরা করতে পারি, নট অনলি ফর এক্সপোর্ট মার্কেট, ডোমেস্টিক মার্কেটের জন্য। সেটা একটা মানে আমি চিত্রের মধ্যে দিয়ে বোঝানোর চেষ্টা করছি। অনেক সময় আমি যেমন বললাম যে কালার কিন্তু রং কিন্তু একটা ডিজাইন বড় পার্ট। তো সেম জিনিসটাকে যদি রং আমি চেঞ্জ করে দিই তাহলে দেখুন একটা নতুন ডিজাইন তৈরি হয়। এবং তারপরে আমি এইটা দিয়ে একটা জিনিস বোঝানোর চেষ্টা করছি যে এই যে ডটগুলো আছে, যে কাজগুলো করেছি, সেইগুলো আমরা নলেজ ডেভেলপ করেছি, বিভিন্ন রকম নলেজ, বিভিন্ন প্রোডাক্টের উপর, বিভিন্ন টেকনিকের উপর, বিভিন্ন কালারের উপর। সেই জিনিসগুলো যখন আমাদের কাছে অর্গানাইজ হয়ে থাকবে, ফাইলিং থাকবে, রেকর্ড কিপিং থাকবে, সেটাকে আমরা বিভিন্নভাবে কম্বিনেশন করে মিক্স অ্যান্ড ম্যাচ করে আমরা সুন্দর ডিজাইন বানাতে পারি। তো আমার এই মেসেজের উদ্দেশ্য এটাই হচ্ছে যে আমরা যে ধরনের কাজ করি, যে ধরনের ডিজাইন করি, যে ধরনের সেটাকে খুব সযত্ন করে আমাদের রাখতে হবে এবং সেই নলেজগুলোই পরবর্তীতে কাজে লাগিয়ে আমরা খুব নতুন নতুন ডিজাইন, ইনোভেটিভ ডিজাইন আমরা করতে পারি। এগুলো জাস্ট বিভিন্ন এক্সাম্পলস এর মধ্যে দিয়েছি যে কালার ইউজ করে কিভাবে আমরা নতুন ডিজাইন করি। আমি অ্যাজ সাচ কোনো মানে এই শান্তিনিকেতনের লেদার ক্রাফট বা শান্তিনিকেতনের আঁকা এটা দিয়ে বোঝাইনি, কারণ সেগুলো আমার ভবিষ্যৎ পরে আসবে কিন্তু একটা জেনারিক ফর্ম দিয়ে আমি বোঝানোর চেষ্টা করলাম যে যে কাজগুলো আমরা করেছি সেগুলো যখন অর্গানাইজ করি, সেগুলো যখন সুন্দরভাবে আমরা কম্বিনেশন মিক্স অ্যান্ড ম্যাচ করি তাহলে কত ভালো ভালো ডিজাইন তৈরি করতে পারি। তো তার জন্য কি হবে যে আমাদের ডকুমেন্টগুলো যেগুলো আমরা অলরেডি কাজ করেছি সেগুলোকে খুব সুন্দর করে আমাদের যত্ন করে রেখে দিতে হবে এবং সেগুলো নিয়ে চিন্তা ভাবনা করতে হবে, সেগুলোর সঙ্গে কালার কম্বিনেশন করে আমরা কিভাবে নতুন নতুন ডিজাইন বানাতে পারি। মানে এখান থেকেও মানে আপনাকে নতুন করে কিছু না শিখলেও হবে, আপনি যেটুকু শিখতে আছেন সেইটাকে যদি সুন্দর করে মিক্স অ্যান্ড ম্যাচ করে করেন তাহলেও কিন্তু একটা নতুন প্রোডাক্ট বেরোবে। প্লাস
আমরা কি করি যে আমরা ফোকাস দেখি আমাদের আগে কি ধরনের মানে মানে ভবিষ্যৎ কি ধরনের কাজ হতে পারে, কালার হতে পারে, কি ধরনের ডিজাইন হতে পারে, সেগুলো একটা প্রসেস আছে। সেগুলো আমার আমাদের স্যার আছেন সন্দীপ স্যার, উনিও ভালো করে বোঝাবেন যে ভবিষ্যতের কথা ভেবেও ডিজাইন করতে পারে। আমি ওটা তো স্যার কভার করবেন, আমি এটা বলতে চাইছি যে আমাদের পাস্ট নলেজ যেটা আছে সেইটাকে কাজে লাগিয়ে কিভাবে আমরা সুন্দর সুন্দর ডিজাইন করি, তার জন্য আমাদের হয়তো মানে কি বলুন তো এক্সট্রা ট্রেনিং এর দরকার হবে না, হয় না। তো আমি আমাদের চ্যালেঞ্জিং সমস্যা এখন আমরা দেখি, অবভিয়াসলি প্যান্ডেমিক সিচুয়েশনে আপনারা সবাই জানেন যে ইকোনমি কি বলুন তো অনেকটাই বসে গেছে। তারপর আমাদের কি বলুন তো প্রোডাকশন কমে গেছে, মানুষের মানে কেনার প্রবণতাটাও কমে গেছে। তো তাতে করে একটা মানে মার্কেটে কিন্তু একটা গ্যাপ তো তৈরি হয়েছে। তারাও কত কত জিনিস আছে সেগুলো আমাদের একটু চিন্তা ভাবনা করলে পরে আমরা হয়তো জিনিসটাকে মানে কি বলবো এই চ্যালেঞ্জেস গুলো ওভারকাম করবো। চ্যালেঞ্জেস গুলো কি কি সেটা বলছি, ওভারকাম কি করে করবো সেটা আমি পরের স্লাইডে বলবো। তো আমাদের সচেতনতা, যেটা আমি বললাম যে অনেক সময় আমরা কাজ করি, সেই কাজটাকে কিন্তু সুন্দর করে গুছিয়ে রাখি না বলে আমরা যে ধরনের নলেজ ডেভেলপ করছি সেটা স্ক্যাটার্ড হয়ে করতে পারে, সেটা একটা সিনক্রোনাইজ হতে অর্গানাইজ হতে থাকে না। আর বললে কি হয়, আমাদের যে আগের নলেজ গুলো আছে সেটাকে অ্যাপ্লাই করে নতুন নতুন ডিজাইন আমরা অনেক সময় করতে পারি। তো সেই সচেতনতা একটা দরকার আছে যে মানে সুন্দর করে রিপোর্টিং করা, সুন্দর করে ডিজাইন গুলো রাখা, সেগুলোকে নিয়ে চর্চা করা, আলোচনা করা, তার থেকে নতুন নতুন ডিজাইন ডেভেলপ করা। অবভিয়াসলি ট্রেনিং এর একটা মানে প্রশিক্ষণের একটা খুব দরকার আছে, যাতে করে মানে যেটা একটা কারণ যে এই ট্রেনিংটা এই জন্য করা হয়েছে যে আমাদের অনেক সময় একটা নলেজ লিমিটেড হয়ে যায়। তো সেই লিমিটেড নলেজটাকে আমাদের সাপোর্ট দিতে হয়, যাতে করে কি বলতো আমাদের এক্সপ্লোরেশন করার একটা ক্যাপাসিটি হয়ে যায়, আমাদের কি বলতো নতুন নতুন চিন্তা ভাবনা করার একটা মানে কি বলতো সক্ষমতা চলে আসে। এটা আমি বললাম যে যেটা অলরেডি ডিসকাস করলাম, নিজেদেরকে আপডেট করা, কিভাবে নিজেকে আপডেট করবো রাখবো, ঠিক আছে। যেমন আমি যদি বলি যে একটা মানে এইবার পুজোতে কি ধরনের কালার চলবে, কি ধরনের ডিজাইন চলবে, ছেলেদের জামা কাপড়, মেয়েদের জামা কাপড়, সেটা কিন্তু আমার কি বলতো কলেজের বইতে মানে কলেজের লাইব্রেরিতে যাওয়ার দরকার নেই। তার জন্য আমার যে জার্নাল গুলো মানে সেগুলো আমরা পড়ি, একটু অনেক কিছু আছে সেগুলো পড়ি। রবিবার সেগুলো আনন্দবাজার পত্রিকা বা টাইমস অফ ইন্ডিয়া দেখবেন অনেক সুবিধা, অনেক স্যাটারডে সানডেতে আর্টিকেল ধরে সেখানে দেখানো হয় যে এই ধরনের ডিজাইন আমাদের এইবার চলবে। তো এই করে মানুষের মধ্যে একটা মানে আইডিয়া তৈরি হয়ে যেত এই ধরনের ডিজাইন চলবে, এবং সেটা কি 3 মাস আগে থেকেই ওরা সুন্দরভাবে ওরা মার্কেটিং করে। তাতে করে কিন্তু আমরা যারা আর্টিসান আছে তারা কিন্তু একটা আইডিয়া পেয়ে যেতে পারি যে এই ধরনের কালার চলতে পারে, এই ধরনের চলতে পারে। তো এইভাবে নিজেকে আপডেট কিন্তু রাখা যায় উইদিন অ্যাভেলেবল রিসোর্সেস, মানে আমাকে বাইরে যেতে হচ্ছে না, আমি আমার জায়গায় বসে কিন্তু আইডিয়াগুলোকে মানে কি বলবো এক্সপ্লোর করতে পারি। আর কৌতূহল যেটা সবসময় খুব দরকার, সবসময় নতুন নতুন জিনিস, কোনো জিনিস আমরা স্যাটিসফাইড হয়ে যাই, সন্তুষ্ট হয়ে যাই যে না আমি খুব ভালো কাজ জানি, আমি খুব ভালো ডিজাইন জানি, তাহলে আর মানে জীবনে কি বলতো ফুল স্টপ চলে আসবে, এগুলোর জায়গা থাকবে না। তো এইটা সবসময় থাকা দরকার। এইটা অনেক সময় থাকে না বলে আজকে অনেক রকম কি বলতো নিউ প্রোডাক্ট ডেভেলপমেন্ট কনসেপ্ট এগুলো কিন্তু মানে ব্লক হয়ে যায় হয়। তো অপরচুনিটিস কি আছে, রিস্কিলিং, ট্রেনিং এন্ড ক্যাপাসিটি বিল্ডিং, মানে আমাদের এই স্কিল করতে অনেক সময় আমরা কাজ করতে অনেক সময় স্ট্যাগনেন্ট হয়ে যায়, সেটাকে আমরা কি বলবো যদি নিজেদের একটু ভাষা মাঝে করে ট্রেনিং এর মধ্যে দিয়ে, যেটা মানে সেটা অন্যতম একটা কারণ আজকের এই ট্রেনিং অর্গানাইজ করার পেছনে। তো তাতে করে কি বলতো আমাদের যে গ্যাপটা আছে
গ্যাপ ফুলফিল করতে হবে। তারপরে কি বলুন তো, যদি কোনো কাজকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হয়, আমাদের নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে এবং আহ, এই নতুন প্রজন্ম যারা, তারা কিন্তু টেক সার্ভি, তারা স্মার্টফোন করতে জানে, তারা কি বলুন তো অনলাইন পেমেন্ট করতে জানে। তো এইসব লোক মানে স্মার্ট উদ্যোগগুলো বেশি করে করা, যাতে করে আহ, যারা ট্রান্সপোর্ট সেক্টরের সঙ্গে যুক্ত আছে, তারা কাজকে ভালোবাসে, মানে সেই সময় আবার তাদের এই ধরনের নলেজ আছে, তো একটা কিন্তু উইন উইন সিচুয়েশন হবে। তো তারা এই কাজটাকে অনেক ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারে। ক্রিয়েশন এটা খুব ইম্পর্টেন্ট। যেমন আমরা অনেক সময় নিজেরা ডিজাইন ডেভেলপ করি, আমরা একাই বানাচ্ছি। তো অনেক সময় মার্কেটের নলেজ ট্রেন এগুলো অনেক সময় বুঝতে অসুবিধা হয়। কি করতে হয় যে আরবান মার্কেটে যা ডিজাইনার আছে বা যে ধরনের মার্কেটিয়ার্স আছে, তাদের সঙ্গে কথা বলতে যদি আমরা ডিজাইন ডেভেলপ করি, তাহলে আমাদের জিনিসটা কি বলবো, সাকসেস মানে প্রোডাক্টের সাকসেস অনেক বেড়ে যায়, সফলতা পাওয়ার ইয়েটা অনেকটা বেড়ে যায়। তো এইটাকে কো ক্রিয়েশন বলছি, যেটাতে মার্কেট নলেজ আছে, মার্কেট নলেজটা রেখে আমি যখন ডিজাইন করছি, তার থেকে কিন্তু মার্কেটে কি ধরনের কালার চলছে, প্রিন্ট চলছে, সেটা বুঝতে পারবো, প্লাস নিজের যে স্কিল আছে, নিজের যে দক্ষতা আছে, সেটাকে ইউটিলাইজ করতে পারবো। আর ইনোভেটিভ মার্কেটিং, যদিও সেটা আমরা যেহেতু ডিজাইন কলেজে আছি, সেটা আমাদের এরিয়া নয়, তো আমি এই জিনিসটাকে অ্যাড করলাম যে আজকালকার যুগে অনেক রকম মার্কেটিং, যেটা আপনাদের আয়ানের টিচার আপনাদের ভালো করে শেখাবেন। তো সেই জিনিসটাকে যদি আমরা অ্যাডাপ্ট করি, তাহলে আমাদের কাছে অপরচুনিটি মানে প্রচুর। আর জাস্ট লাস্ট স্লাইড, গভর্নমেন্টের অনেক সাপোর্ট আছে, সেগুলোকে আমাদের একটু মাথায় রাখতে হবে, যাতে করে কি বলুন তো। আর আর যেটা সবচেয়ে বড় আমাদের সুবিধা, যে আমরা ছোট ছোট অর্ডার কমপ্লিট করি, ছোট ছোট অর্ডার আমরা কাস্টমাইজ প্রোডাকশন করি। তো সেক্ষেত্রে আমাদের একটা সুবিধা আছে যে একটা বড় অর্ডার না থাকলেও সেটা দেখতে পাচ্ছি, হ্যাঁ দেখতে পাচ্ছি, কিন্তু আমরা এটা করতে পারি। হোল্ড করবে, কি হোল্ড করবো? আর 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 কিছু জিনিস আছে, আমি যেটা আগে বলছিলাম। হ্যালো, মিউট করতে বলি। হ্যাঁ এখানে মিউটটা, এই যে হ্যাঁ মিউট। আচ্ছা, নতুন যিনি জয়েন করেছেন তিনি প্লিজ মিউট করে দিন। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। তো যেটা আমি বলছিলাম, গভর্নমেন্টের অনেক স্কিম আছে, যেটা ভোকাল ফর লোকাল আমরা এখন বলছি, যাতে করে গভর্নমেন্ট অনেকভাবে হেল্প করার চেষ্টা করছেন। ঠিক আছে, আত্মনির্ভর ভারতের কথা বলছেন, যেখানে লোকাল ক্রাফটকে, লোকাল প্রোডাক্টকে অনেক বেশি উৎসাহ দেওয়া হচ্ছে। মেক ইন ইন্ডিয়া আগেই ছিল, তার আন্ডারে আমাদের যেহেতু আমরা হ্যান্ডলুম দিকে রিচ কান্ট্রি, তো তার আমরা বেনিফিট নিতেই পারি এবং নিয়েওছি এবং নিচ্ছিও। আর তারপর হচ্ছে কি বলুন তো, আপনার হ্যান্ডিক্যাপ যে ডিপার্টমেন্ট আছে, সেই ডিপার্টমেন্টের সঙ্গে যে স্কিমগুলো আছে, সেগুলো যদি আমরা প্রপারলি ফলো করি, আমরা যদি সেই স্কিমগুলোকে লক্ষ্য করি, মাথায় রাখি, ইউজ করি, তাহলে আমার সামনে অপরচুনিটি মানে কি বলতো, জিনিস প্রোডাক্টটাকে মার্কেটে নিয়ে আসার, প্রোডাক্টটার সফলতা অনেকভাবে বেড়ে যায়। এগুলো আমাদের কাছে জাস্ট কুইকলি আমি বলছি যে কি ধরনের ডিজাইন ইনোভেশন আমরা করে থাকি, আমি নিচে এবং ক্লাস্টারগুলোতে করে থাকি। জাস্ট কুইকলি 1 মিনিট আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, তারপর আমি আমার বক্তব্য শেষ করব। এগুলো হচ্ছে ডিফারেন্ট টাইপের প্রোডাক্ট। এগুলো কিন্তু আমরা শান্তিনিকেতন থেকে বানিয়েছি, শান্তিনিকেতন কাঁথা খাপ। আর এইটাও আমরা কি বলুন শান্তিনিকেতন থেকে বানিয়েছি, যেটা বাচ্চাদের একটা কিডস বাচ্চাদের জামা কাপড়। সেখানে আমরা প্রথমে এটাকে প্রিন্ট করেছি, প্রিন্টের উপর কাঁথা স্টিচ করেছি, করিয়ে আমরা একটা সুন্দর একটা কালেকশন বানিয়েছি। বাদিকে দেখবেন হেড গিয়ার, নতুন প্রোডাক্ট, যেটা
স্যারও পরে হয়তো পরে বলবেন স্যার। তো জাস্ট একটা আপনাদের আইডিয়া দিচ্ছি। এগুলো বেশিরভাগই শান্তিনিকেতন এবং বারাসাত এগুলো থেকে করা। এটা যেমন শান্তিনিকেতন থেকে করা, আমাদের স্টুডেন্টরা বিভিন্ন থিম নিয়ে করে, তারপর সেখান থেকে ওরা ডিজাইন ডেভেলপ আর্টিস্ট দিয়ে করা এবং আর্টিস্টদের সঙ্গে থেকে প্রোডাক্টগুলো ডেভেলপ করা। এটা একটা খুব সুন্দর ডিজাইন, যেখানে আমাদের দুর্গা মা এবং তার ফ্যামিলিকে খুব সুন্দর করে তুলে ধরেছে। এগুলো এটা একটা পটচিত্র, যদিও সেটা হচ্ছে পিংলা মেদিনীপুরের, মেদিনীপুর পিংলা এবং চণ্ডীপুর দুটো জায়গা থেকে আমাদের কাজ হয়। তো সেখানে কিভাবে ওরা ক্রাফটটাকে আমাদের প্রোডাক্টে ইমপ্লিমেন্ট করে এত সুন্দর সুন্দর প্রোডাক্ট বানিয়েছে, সেই ধরনের ডিজাইন ইনোভেশনগুলোই দেখাতে চাইছিল। থ্যাংক ইউ সো মাচ। আমি আমার যেটা বলার ছিল আজকে ইন্ট্রোডাকশন হ্যান্ডিক্রাফট হস্তশিল্পের ব্যাপারে বললাম। আপনাদের যদি কিছু কোয়ারিজ থাকে অলওয়েজ ওয়েলকাম। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ প্রফেসর বসাক এত সুন্দর Thank you, sir. ইন্ট্রোডাকশনটা দেওয়ার জন্য। তো যদি কারোর কোনো প্রশ্ন থাকে তারা করতে পারেন, অথবা অনুষ্ঠানের পরেও করতে পারেন। এখন আমি প্রফেসর সঞ্জীব কুমার দাসের কাছে যাব, উনি কিছু বলবেন। ধন্যবাদ স্যার। আচ্ছা, আপনারা সবাই আমাকে শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ, শুনতে পাচ্ছি। থ্যাংক ইউ। আচ্ছা, এবার আমি আমার স্ক্রিনটা শেয়ার করেছি, তো হ্যাঁ, দেখা এটা যাচ্ছে, দেখা যাচ্ছে, রাইট? হ্যাঁ। আচ্ছা, সব থেকে প্রথমে আমি সবাইকে ধন্যবাদ জানাবো এখানে আসার জন্য। আর একটু নিজের সম্বন্ধে বলে নিই আমি শুরু করার আগে। আমি মোটামুটি ইন্ডাস্ট্রিতে 25 বছর আছি, যার মধ্যে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, যেখানে আর কি জিনিস তৈরি হয়, গার্মেন্ট, অ্যাক্সেসরিজ, হোম ডেকার, হ্যাঁ, এই ধরনের প্রোডাক্ট যেটা তৈরি হয়, সেখানে প্রায় 5 বছর কাজ করেছি প্রোডাকশনে, মার্চেন্ডাইজিং এ আর ডিজাইন। আমি নিফট থেকেই পাস আউট করেছি, মানে আমি একজন ট্রেন ডিজাইনার, নিফট থেকেই পাস আউট করেছি। তারপরে ইন্ডাস্ট্রিতে 5 বছর কাজ করার পরে তারপরে আমি নিফটে পড়াতে আসি। আচ্ছা, নিফটে পড়াতে আসার পরে 2003-এ নিফটে পড়াতে আসি। এবার 2003 থেকে নিয়ে 2010 অব্দি নিফট একটা প্রজেক্ট ইমপ্লিমেন্ট করেছিল শান্তিনিকেতনে, যার নাম ছিল স্বর্ণজয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনা। এটা একটা ফান্ডেড প্রজেক্ট ছিল, যেখানে আমরা গভর্নমেন্ট থেকে ফান্ড পেয়েছিলাম। আর আমরা আমাদের প্রচেষ্টা যেটা ছিল সেটা হচ্ছে যে শান্তিনিকেতনে আমরা 5খানা ক্রাফট নিয়েছিলাম, যেটা পরবর্তীকালে 1খানা ক্যান্সেল হয়ে 4খানা ক্রাফটে গিয়ে যায়। তো 4খানা ক্রাফটে আমরা দুটো জিনিস করতাম। একটা হচ্ছে আমরা তাদের স্কিল ট্রেনিং দিতাম, মানে তারা যেখানে আছে সেটা একটা ম্যাপিং করে তারপর তাদের নতুন স্কিল অ্যাডভান্সমেন্টের জন্য ট্রেনিং দিতাম। আপনাদের মধ্যে থেকে অনেকেই আছে সেই সব ট্রেনিং এ আপনারা যোগ দিয়েছেন, হয়তো আমাকে চিনবেনও। আর অন্য যেটা হতো সেটা হচ্ছে আমরা করতাম হচ্ছে গিয়ে ডিজাইন ডেভেলপমেন্ট করতাম। তার মানে আপনাদের যে ডিজাইনগুলো ছিল সেই ডিজাইনগুলোকে আমরা আরো আপনাদের স্কিলটাকে ইউজ করে, আপনাদের যে ল্যাঙ্গুয়েজটা আছে, মানে আপনাদের যে ভিজুয়াল ল্যাঙ্গুয়েজটা আছে, আপনাদের যে গল্প আছে, আপনাদের যে লাইফস্টাইলের যে গল্প আছে, শান্তিনিকেতনের যে গল্প আছে, সেটাকে আমরা কিভাবে নতুন নতুন প্রোডাক্টে নিয়ে আসতে পারি তার প্রচেষ্টা করি। তো আমাদের কিছু টার্গেট ছিল, যেমন একটা 15 দিন বা 21 দিনের ওয়ার্কশপ হলে পরে আমাদের মোটামুটি আপনার ধরুন 50খানা ডিজাইন ডেভেলপ করতে হতো, এরকম ভাবে। তো সেভাবে আমার ক্রাফটের সাথে আমার পরিচিতি। আর তারপরে 2010 সালে আমাদের এই প্রজেক্টটা শেষ হয়ে যায়, এই প্রজেক্টটা আমরা কমপ্লিট করি। যদিও এটা শেষ হওয়ার কথা ছিল 2007-এ, কিন্তু আমরা সবাই কমপ্লিট করতে পারিনি, 2010-এ গিয়ে শেষ হয়। আর তারপরে আমরা একটা রিপোর্ট বানাই,
যখন এই রিপোর্টটা আমরা বানাতে যাচ্ছি তখন আমি দেখলাম মানে আমাদের সাথে আমি কোঅর্ডিনেটর ছিলাম, আমি বেসিক্যালি প্রজেক্ট কোঅর্ডিনেটর ছিলাম, আমার সাথে আরেকজন ছিলেন ডক্টর দীপেন দত্ত, আমরা দুজনে মিলে এই প্রজেক্টের কোঅর্ডিনেট করতাম। তো আমাদের বেসিক কাজ ছিল কখনো কখনো আমরা নিজেরা গিয়ে ডিজাইন করতাম বা স্কিল ট্রেনিং নিতাম, অথবা আমরা যারা ক্রাফট সেক্টরে অ্যাজ এ ডিজাইনার কাজ করছেন ডিফারেন্ট এনজিওতে বা ডিফারেন্ট অর্গানাইজেশন অথবা ফ্রিল্যান্স যারা ডিজাইন করছেন তাদের অ্যাভেলেবিলিটির উপর ডিপেন্ড করে তাদেরকে নিয়ে আসতাম, তাদের সাথে কাজ করতাম, তারা আপনাদের ট্রেনিং দিত আর আপনার সাথে ডিজাইন ডেভেলপমেন্ট এই চারটে ক্রাফটের উপরে। আমাদের কাঁথা ছিল, লেদার ছিল, ম্যাক্রেমে একটা ক্রাফট ছিল, আর টেরাকোটা ছিল। হ্যাঁ, আর শোলাটা আমরা আসলে খুব একটা বেশি আর্টিজান যেহেতু নেই সেজন্য আমরা ওদিকে খুব একটা বেশি যাইনি, কারণ গুটি কয়েকজন শোলা করছিলেন আর তারা যথেষ্ট ভালো করছিলেন। আর সত্যি কথা বলতে গিয়ে শোলাটা এমন একটা ক্রাফট যেটা খুবই বেশি আর্টিস্টিক লেভেলের ক্রাফট, হ্যাঁ, যার কমার্শিয়াল অ্যাসপেক্টটা অনেক কম। তো আমরা দেখলাম যে আমাদের ভিউতে সেখানে তাদের স্কিল আপগ্রেড করা বা তাদেরকে নতুন ডিজাইনের আইডিয়া দেওয়াটা একটুখানি হয়তো অসুবিধার ব্যাপার আছে। তো উই আর ভেরি ট্রু টু আওয়ার অ্যাপ্রোচ, সেই জন্য আমরা সেটাকে স্টপ করে দিয়ে আমরা দেখলাম যেখানে আমরা সত্যি ভ্যালু ইনপুট মানে দিতে পারবো সেখানে সেদিকে আমরা যাব। তো এই চারটের উপর যখন এই রিপোর্টটা তৈরি করা হচ্ছিল 2010 সালে, তখন আমরা প্রজেক্টের প্রথম থেকে শেষ অবধি যা যা ডিজাইন তৈরি হয়েছিল এই চারটে ক্রাফটের উপরে আমরা সব এক জায়গায় করলাম। সত্যি কথা বলতে কি এই 2003-এ যে আমরা শুরু করেছি, তারপর সেখান থেকে 2010-এ যখন আমরা দেখলাম যে আমরা 2003, 4, 5, 6, 7 এই সময়টা যে প্রোডাক্টগুলো ডিজাইন করেছি সেই প্রোডাক্টগুলো সত্যি কোনো কাজের না। কি হয়েছিল আমি বলছি, আমরা ডিজাইনারদের বা নিজেরও কখনো গিয়ে ডিজাইন করেছি আর্টিস্টদের সাথে, আরেকটা জায়গায় আমরা মুভ করেছি, মানে আমাদের নলেজটা বেড়েছে, আমাদের স্কিলটা বেড়েছে, আমাদের স্কোপ অফ ওয়ার্কটা বেড়েছে। কিন্তু যখন আমরা দেখলাম যে পেছন দিকে যখন 2004, 5, 6, 7 এই সময়টা যে ডিজাইনগুলো আমরা করেছি, তখন আমরা কি করেছি, তখন আমরা চেয়েছি যে শান্তিনিকেতন লেদার ক্রাফটে যে জিনিসটা নেই বা শান্তিনিকেতন কাঁথা স্টিচে যে জিনিসটা নেই আমরা সেটা খুব দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু তখন আমরা যেটা বুঝতে পারিনি সেটা হচ্ছে যে হঠাৎ করে যদি আমি পুরো ক্রাফট বা ডিজাইন বা পুরো ব্যাপারটাকে যদি আমি চেঞ্জ করে দিই, তাহলে পরে ক্রাফটের যে বন্ধু স্যার এখন বলছিলেন ক্রাফটের আইডেন্টিটি, সেই ক্রাফটের আইডেন্টিটিতে কিন্তু চলে যায়, ক্রাফটের আইডেন্টিটিটা কিন্তু চলে যায়। লোকে তাহলে আর শান্তিনিকেতনের লেদার ক্রাফট আবার সেই ব্যাগগুলোকে ঠিক তারা যেভাবে শান্তিনিকেতনটাকে বোঝে বা তারা যে শান্তিনিকেতনের গল্পটা শুনতে চায় বা তাদের আর্টিস্টদের গল্পটা শুনতে চায় সেটা কিন্তু তারা আর পাবে না। তো সেরকম কিছু কিছু ব্যাপার আছে। আমরা ক্যানভাসের ওপরে একটু লেদার লাগিয়ে, আমরা ক্যানভাসের ওপরে পেন্টিং করে, হ্যাঁ, নানা রকম ভাবে আমরা অনেক ব্যাগ বানিয়েছিলাম, আপনারাই করেছিলেন, ঠিক আছে। কিন্তু সেই সব জিনিসগুলো আমার মনে হয় যে ঠিক ক্রাফট নয়, মানে হয়তো একটা অ্যাডভান্সমেন্ট হয়েছে কোনো একটা দিকে, আপনারা তো নতুন কিছু একটা শিখেছেন, কিন্তু ঠিক সেটা ক্রাফট। তো আমি ঘুরে আসবো, যেই কথাটা আমি বোঝাবার চেষ্টা করছি এখানে সেটা হচ্ছে যে আমরা যখন ক্রাফট নিয়ে কাজ করি বা ক্রাফটের জন্য যে ডিজাইনটা করি তার প্রচুর লিমিটেশন আছে। ক্রাফটটা একটা
একটা লিঙ্কেজ আছে আমাদের ইন্ডিয়ান হেরিটেজ। এবার ইন্ডিয়ান হেরিটেজ তো বিশাল বড়, সব তো ইন্ডিয়ান ক্রাফট তো একটা বিশাল বড় ফ্যামিলি, প্রচুর ক্রাফট আছে, কিন্তু প্রত্যেকটা ক্রাফট আপনি ধরুন বুশ করার যদি আপনি ডোকরা কাজ যদি আপনি নেন, ঠিক আছে, বা সেক্ষেত্রে আপনি যদি দুমকার যদি আপনি ব্রাস ওয়ার্ক বা ওদের যে ডোকরাটা নেন, বা আপনাদের বিকনার যে কাজটা যদি আপনি নেন, হ্যাঁ, অথবা আপনি বাস্তার চলে যান, মধ্যপ্রদেশ থেকে আপনি যেখান থেকে শুরু হয়েছিল ডোকরার কাজটা, সেটা যদি আপনি নেন, আপনি যদি দেখেন চারটে পাশাপাশি রেখে, তাহলে দেখবেন প্রত্যেকটা জিনিস কিন্তু অন্যরকম একটা গল্প বলছে। কাজটা তারা হয়তো একই রকম ভাবে করে, তাদের যে কাস্টিং প্রসেস, তারা যে জিনিসটা ইউজ করছে সে একই, কিন্তু প্রত্যেকটা কমিউনিটি বা প্রত্যেকটা জায়গার যে জিনিসটা তৈরি হয়ে আসছে তার ল্যাঙ্গুয়েজ একটা কিন্তু কমপ্লিটলি আলাদা। তো যখন কোনো বায়ার একটা ক্রাফটের প্রোডাক্ট কিনতে যায় বা ক্রাফটের একটা ডিজাইন দেখে, তখন কিন্তু সে দেখে যে ক্রাফটের যেই প্রোডাক্টটা ক্রাফট হয়ে তার সামনে আসছে একটা পার্টিকুলার জায়গা থেকে, তো সেইখানকার গল্পটা তার মধ্যে আছে। তো আমরা নানা রকম মার্কেটিং ধরুন সার্ভে করে দেখেছি, মেলা টেলায় গিয়ে লোকের সাথে কথা বলে দেখেছি, হ্যাঁ, ডিফারেন্ট প্রজেক্ট, নিশ্চিত প্রচুর এই ধরনের প্রজেক্ট হয় ক্রাফট নিয়ে গ্রাসরুট লেভেলে। আমরা কিছু ফান্ডও পাই এই প্রজেক্টগুলো করার জন্য, সেখানে আমরা টাইম টু টাইম বা কখনো আমাদের স্টুডেন্টদের আমরা পাঠাই সার্ভে করার জন্য, ক্রাফট রিসার্চ ডকুমেন্টেশন হয়, হ্যাঁ, অথবা তারা ক্রাফট বেস ডিজাইন প্রজেক্ট করে, সেখানে তারা ক্রাফটসম্যান প্লাস তারা যারা প্রসপেক্টিভ বায়ার, যারা ক্রাফটের জিনিস কেনে বা ওপেন মার্কেটে যেখানে ক্রাফটের জিনিস বিক্রি হয়ে যায় মেলা, তারা সব জায়গাতে গিয়ে তারা মোটামুটি সার্ভে করে কিছু কিছু রিপোর্ট তৈরি করে। সেখান থেকে আমরা দেখেছি যে যদি প্রশ্ন করা হয় যে ক্রাফটে ডিজাইনের মধ্যে কাস্টমাররা আসলে কি দেখে, তাহলে দেখা যাচ্ছে যে তারা সবসময় বলছে যে ক্রাফটের যে আর্টিস্ট্রি আর যে গল্প, সেটা সব থেকে উপরে তারা রাখছে। তার মানে হচ্ছে যদি আপনি শান্তিনিকেতন লেদার প্রোডাক্ট বানাচ্ছেন অথবা শান্তিনিকেতনে কাঁথা স্টিচ বানাচ্ছেন, সেটা যদি ধরুন হায়দ্রাবাদের কোনো লেদার প্রোডাক্টের মতন হয়ে যায় আপনাদের কাজটা, বা সেই মোটিভগুলো যদি চলে আসে, অথবা ধরুন গুজরাটি কাজ যদি আপনার কাঁথার মধ্যে ঢুকে যায়, তাহলে পরে সেই শান্তিনিকেতন ব্যাপারটা বা আপনাদের যে কাজের যে ইউএসপি, হ্যাঁ, ইউনিক সেলিং পয়েন্ট, যেই নামে আপনারা কাজটা বিক্রি করবেন, যার জন্য লোক আপনাদের থেকে কিনবে, সেই জিনিসটা কিন্তু আর থাকবে। তো সব থেকে প্রথমে কিন্তু আম জনতা সব থেকে প্রথমে কিন্তু সেই জিনিসটাই তারা উপরে রাখছে, যে ক্রাফটের ডিজাইন করতে গেলে পরে ক্রাফটের গল্পটা কিন্তু আমাদের খুব ভালো করে বোঝাতে হবে। তো সেটা হচ্ছে প্রথম লিমিটেশন। সেজন্য ক্রাফটের জন্য ডিজাইন করাটা, যে সে এসে যে কোনো ডিজাইনার এসে ডিজাইন করে দিল আর সেটা আপনারা তৈরি করলেন, সেই জিনিসটা কখনো সাকসেসফুল হবে না। আরো একটা ব্যাপার আছে, আমাদের যে ডেফিনেশন গুলো আমরা পড়ি বইতে, নানা রকমের বইতে অনেকে অনেক কিছু লিখেছেন, হ্যাঁ, যেগুলো আমরা আর এখনো ফলো করি, নানা রকম থিওরিজ আছে, সেই বইগুলোতে যেরকমভাবে ক্রাফটটাকে এক্সপ্লেন করা হয়েছে, ঠিক আছে। একটা ক্রাফট প্রোডাক্ট হচ্ছে এমন একটা জিনিস যেটা আর্টিজানরা বানাবে, এবার সেই প্রোডাক্টের মধ্যে তাদের যে কালচারাল হেরিটেজ, তার মানে তাদের যে ব্যবহারিক জীবন বা তাদের যে লাইফস্টাইল, হ্যাঁ, সেইটা রিফ্লেক্ট করতে হবে। তাদের যে লোকাল ল্যাঙ্গুয়েজ আছে বা লোকাল কালচার আছে, সেটার একটা রিফ্লেকশন থাকতে পারবে। যে জিনিসগুলো ইউজ হবে তাতে ক্রাফট তৈরি করতে, তো সেখানে লোকাল জিনিস ইউজ হবে, হ্যাঁ, মানে সেটা তারা যাতে লোকালি সোর্স করতে পারে, এরকম ভাবে তারা এক্সপ্লেন করেছে জিনিস। আদতে এই ক্রাফট ডিজাইন পুরো ব্যাপারটা তিনটে জিনিসের উপরে। প্রথম হচ্ছে ডিজাইন করার যে স্কিল, সেটা থাকতে লাগবে। আমাদের এই ওয়ার্কশপের বেসিক কনসেপ্টটা বা যেটা আমরা করবো, সেটা দিয়ে স্কিলটা সম্বন্ধে আমরা আলোচনা করবো, ঠিক আছে। খুব ভালো হতো যদি আমরা একসাথে একটা ঘরের মধ্যে এই জিনিসটা করতে পারতাম, তাহলে পরে খাতায় কলমে জিনিসপত্র দেখিয়ে অনেক কিছু করা যেতে পারতো। কিন্তু চেষ্টা করবো যে মানে এই দূরত্বটা যেটা আসে আমাদের, মানে আমরা যে অনলাইন মোডে আমরা যে ট্রেনিংটা করার চেষ্টা করছি, তো তাতে যাতে ওই গ্যাপটা
খুব একটা বেশি বোঝা না যায়। আচ্ছা, তো যেখানে যেটা বলছিলাম যে তিনটে জিনিসের উপর খুব নির্ভর করে। একটা হচ্ছে ডিজাইন করার স্কিল। ডিজাইন করার স্কিলটা, ডিজাইনের স্কিলটা কেন দরকার? দ্য রিজন বিং, লোকে যারা জিনিস কেনে, যারা কেনে মানে আমি ধরুন একজন সাধারণ গ্রাহক, ঠিক আছে, আমি একটা যখন ক্রাফটের মেলা লাগে আমি মেলায় যাই, মেলায় গিয়ে আমি যদি সেই জিনিস দেখি যে এই গত বছরও দেখেছিলাম, তার আগের বছরও দেখেছিলাম, নতুন গ্রামের লোকেরা যারা আর্টিসানরা কাঠের কাজ করে, ঠিক আছে, তারা যে পুতুলগুলো বানান, ওকে, সেই ধরনের জিনিস তারা নিয়ে আসছে, সেই একই রকমের ছোট ছোট টুল, একই রকমের ছোট ছোট, সে একই রকমের রং। তো হতে পারে কি আমি হয়তো আমি বোর হয়ে গেলাম, মানে আমার আর নতুন কিছু ইন্টারেস্টিং মনে হচ্ছে না ওই ক্লাব। হ্যাঁ, কিন্তু গ্রাহক হিসেবে আমার কিন্তু চয়েস অনেক। আমি নতুন গ্রাম থেকেই আমি একটা ছোট টুল বা চেয়ার নতুন গ্রামের প্রোডাক্টটি আমাকে কিনতে হবে এরকম তো কোনো ব্যাপার নেই। আমি একটু এগিয়ে গেলাম, আমি একটু এগিয়ে গিয়ে দেখলাম যে অন্য কোনো ক্রাফট আছে, আমি সেখান থেকেও কিনতে পারি। বা আর একটু এগিয়ে গেলাম, আমি ওখানে দেখলাম যে ক্রাফট নয় কিন্তু তারা স্টিল ফার্নিচার, কিন্তু আমার ঘরের জন্য খুব ভালো, আমার ঘরে রাখলে পরে দেখতে খুব সুন্দর লাগবে, আমি তো সেটা কিনি। তো গ্রাহকের কাছে কিন্তু প্রচুর অপশন, কিন্তু আর্টিসানদের কাছে তো অপশন নেই। তারা তো চাইলেই চামড়ার কাজ করতে করতে কালকে ফ্যাব্রিকের কাজ শুরু করে দিতে পারে, তাহলে পরে ক্রাফটটাকে তো রাখা যাবে, তাই তো? তো সেই জন্য তাদের খুব চিন্তা ভাবনা করে তাদেরকে এগোতে হবে। তো ডিজাইনের স্কিলটা থাকা সেজন্য খুব বেশি দরকার। আমরা একটু পরে বোঝার চেষ্টা করবো যে ডিজাইনটা আসলে কি। আমরা তো ডিজাইন করে চেঁচামেচি করি, ডিজাইন না হলে হচ্ছে না। তো ডিজাইনটা কি আর কিভাবে ডিজাইনটা হয় বা কিরকম হওয়া উচিত সেটা নিয়ে একটু পরে আমরা আলোচনা করব। আরো দুটো ফ্যাক্টরের কথা বলিনি, আরো দুটো জিনিস যেটা লাগে। দ্বিতীয় জিনিসটা হচ্ছে টেকনিক। ডিজাইন করে দিলেই হলো না, সেটাকে বানাতেও হবে। পরের দিন আপনাদের আমি কিছু ছবি দেখাবো আমাদের স্টুডেন্টদের কিছু কাজ। একটি ছেলে, সে পাঞ্জাবে থাকে, পাঞ্জাবি, সে কলকাতায় এসে পড়েছে, পড়াশোনা করে সে ডিসাইড করেছে যে তার যে গ্রাজুয়েশন করে, মানে আমাদের কোর্স ক্যারিকুলামে কি হয়, লাস্টের যে 6 মাস, সেই 6 মাসটা তারা একটা ইন্ডাস্ট্রিতে চলে যায়, ইন্ডাস্ট্রির সাথেই সেখানে ইন্ডাস্ট্রিকে বুঝে, ইন্ডাস্ট্রি কিভাবে কাজ করছে, কিভাবে ডিজাইন ডেভেলপ করছে, কিভাবে কি তৈরি করছে সেটা বুঝে সে সেখানে প্রোডাক্ট তৈরি করে। এবার আমাদের স্টুডেন্টদের আমরা একটা অপশনও দিই, তোমরা যদি কোনো কমার্শিয়াল ইন্ডাস্ট্রিতে না যেতে চাও তাহলে পরে তোমরা কোনো ক্রাফট এরিয়াতেও যেতে চাও, কোনো এনজিওর আন্ডারে বা কোনো ক্রাফটসম্যানের সাথেও তোমরা কাজ করতে পারো। তার জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তাকে একটা ফান্ড দেয়। তো এই ছেলেটি পাঞ্জাব থেকে এসে 4 বছর কলকাতায় পড়েছে, তারপরে সে ডিসাইড করেছে যে আমি স্পন্সরশিপ নিয়ে, আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্পন্সরশিপ নিয়ে আমি মেদিনীপুরে যে আমাদের যে বাঁশের কাজ হয়, বাঁশের যে ওরা বাঁশের স্ট্রিপ কেটে ব্যাম্বু ম্যাটের যে কাজটা করে, ঠিক আছে, আমি সেই ক্লাসটারে আমি সেখানে কিছু প্রোডাক্ট ডেভেলপ করি। ভালো কথা। তো সে পড়াশোনা করতে শুরু করে, ক্রাফটটা কি, কিভাবে অরিজিন হয়েছে, ক্রাফটটা কোথা থেকে এসছে, তারা কি প্রোডাক্ট করে, তাদের কি সুবিধা কি অসুবিধা, হ্যাঁ, ইত্যাদি করে 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 সে আমাকে শোনা যাচ্ছে তো? ওকে, একটু প্লিজ মাইকটা বন্ধ করে দেবেন, কেউ যদি মাইক খুলে রাখেন। যখন প্রশ্ন করবেন তখনই শুধু মাইকটা খুলবেন। মাইকটা বন্ধ করে রাখুন। এই 365724 যিনি হাঁটছেন, আপনি যিনি হাঁটছেন, হেঁটে হেঁটে শুনছেন, আপনি আপনার মাইকটা বন্ধ করে দিয়েছেন। বন্ধ করে থ্যাংক ইউ। আচ্ছা, হ্যাঁ, তো ছেলেটি কি করলো, এই স্টুডেন্টটি, সে গেল, আমি জানি না সে ক্রাফটটাকে কতটা ওন করতে পারলো। এই যে মানে ওন মানে হচ্ছে যে নিজস্ব করে নেওয়া, হ্যাঁ, এই যে ক্রাফটটাকে নিজস্ব করে নেওয়া। তার দুখানা মোটিভেশন ছিল। একটা মোটিভেশন হচ্ছে যে আমাকে একটা প্রজেক্ট করে পাস হতে হবে, এটা তার প্রথম মোটিভেশন। দ্বিতীয় মোটিভেশনটা, আমি এমন একটা জিনিস তৈরি করব যেটা দেখে সবাই চমকে যাবে।
হ্যাঁ, তো আমি অবজেক্টিভ বা যাই হোক, এটা এটা তার অবজেক্টিভ ছিল মোস্ট প্রবাবলি। তো সে যখন কাজ করতে শুরু করলো, সে আর্টিসানদের সাথে কথা বলে তাদের পদ্ধতি সবকিছু জেনে টেনে সে ডিসাইড করলো আমি এমন একটা প্রোডাক্ট করবো যেটা কি তারা কখনো আগে করেনি। আমি কালকে আপনাদের মানে নেক্সট দিনে সেই প্রোডাক্টগুলো দেখাবো। সে একটা গেম, হ্যাঁ মানে আমরা তো নানা রকমের গেম খেলি, যেমন ওই দাবা হয়ে গেল, লুডো হয়ে গেল, হ্যাঁ, তারপরে ওই খাতায় আমরা করি না, মানে খাতায় ওই যে আহ, আহ, এমনি চারটে দাগ টেনে তারপরে কাটুন ওই যে কাটাকুটি কাটাকুটি কাটাকুটি, হ্যাঁ কাটাকুটি, হ্যাঁ। তো এই ধরনের ব্যাক যেমন এরকম প্রচুর প্রচুর গেম আছে যেগুলোকে আমরা আর্কেড বা বোর্ড গেম বলি। তো সেই বোর্ড গেম তৈরি করবো। এবার সেই বোর্ড গেম তৈরি করতে সে নানা রকমের জিনিস ইউজ করলো। একটা হচ্ছে যে আর্টিসানরা অ্যাকচুয়ালি ম্যাট উইভিং করতো তাদেরকে দিয়ে সে ম্যাটে মানে ব্যাম্বুর প্লাই তৈরি করা। ব্যাম্বুর প্লাই আপনারা হয়তো কেউ দেখে থাকবেন, অনেক জিনিস হয় ব্যাম্বুর প্লাই, মানে ছোট 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 ব্যাম্বুর টুকরোকে কেটে একটা প্লাই, ঠিক আছে। মানে সে টেকনোলজিটা একটা জায়গায় নিয়ে গেল যেখানে ওই আর্টিসানরা কোনোদিন সেরকম কাজ করে। তারপরে তার সাথে রেজিন, প্লিজ মাইকটা একটু ডিস্টার্ব করছে আমার মনে হয়, কারণ মাইক ডিস্টার্ব করছে। এমজি নীলিমা মণ্ডল, আপনাদের সব মাইক গুলো অফ করে দিন, যারা নতুন ঢুকেছেন। হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে, করেছি। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, তো সে আর্টিসানরা তারা শিখলো যে কিভাবে ব্যাম্বুর প্লাই তৈরি করেও তার বাক্স বানানো যেতে পারে। তার আগে তারা কি করতো, ম্যাট তৈরি করতো। এবার ম্যাটটাকে কি করতো, চারপাশে একটুখানি ব্যাম্বুর আপনার ছোট ছোট স্ট্রিপ লাগিয়ে পেস্টিং করে ফেভিকল দিয়ে তারা একটা বাক্স বানায়। এরকম বাক্স আমরা দেখেছি, গোল বাক্স বা একটু রেক্টাঙ্গুলার মানে একটু চৌকো ধরনের বাক্স, তারা জুয়েলারি বাক্স বা এমনি জিনিস টুকিটাকি জিনিস রাখার জন্য তারা বাক্স মেলায় নিয়ে আসে বিক্রি করে সেই বাক্স। কিন্তু সে ব্যাম্বুর প্লাই ইউজ করে বাক্স বানায়, রেজিন ইউজ করলো প্রিন্টিং করার জন্য, হ্যাঁ স্ট্যাম্পিং করার জন্য নানা রকম জিনিস টেকনোলজি ইউজ করলো। কারণ সে এই সব টেকনোলজি জানে, সে 4 বছর ডিগ্রিতে পড়েছে। হ্যাঁ, লেজার কাটিং থেকে শুরু করে নিয়ে সিএনসি ইউজ মানে মেশিনারি পত্র ইউজ করা সে জানে, রেজিন কিভাবে ব্যবহার করা যেতে পারে বা অন্যান্য কালার ল্যাকার কিভাবে সেই সব জানে। সেই সব জিনিসগুলো নিয়ে সুন্দর খুব সুন্দর একটা প্রোডাক্ট রেঞ্জ তৈরি করে নিয়ে আসবো। আমি কালকে আপনাকে প্রোডাক্ট বলবো। কিন্তু তারপরও প্রশ্ন থেকে যাচ্ছে, এই যে সে কাজটা করলো খুব অ্যাপ্রিসিয়েট করেছে, যারা দেখেছে খুব অ্যাপ্রিসিয়েট করেছে, কিন্তু আমি যদি ক্রাফটের পয়েন্ট অফ ভিউতে দেখি বা আর্টিসানরা এখানে ডিজাইন হিসেবে তারা কি পেল, আমি বলবো সেখানে খুব একটা বেশি তারা প্রোগ্রেস কিন্তু করতে পারে না। কারণ পরবর্তীকালে তারা এই জিনিসটা হয়তো কখনোই করবে না। তাদের কলকাতায় এসে জিনিসপত্র খুঁজতে হবে, তাদের কিছু নতুন হয়তো মেশিনারি তাদের কিনতে হবে, ঠিক আছে। হয়তো ক্রাফটের যে বেসিক টেকনিকটা আছে সেটাই অনেকটা হয়তো চেঞ্জ হয়ে যায়। তো এইটা একটা ডিবেটেবল ব্যাপার। তো আমাদের খুব সূক্ষ্মভাবে এটা জানতে হবে যে আমাকে সবসময় কি খুব সুন্দর একটা ডিজাইন করে দিলে কি সেটা আমার পারপাসটা বা আমার যে অবজেক্টিভটা আছে আমি যেটা করতে চাইছি সেটা কি হবে, নাকি আমাকে আমার যে স্টাইলটা আছে সেটা ধরে রেখে তার মধ্যে থেকে ইনক্রিমেন্টাল এগোতে হবে, একটু একটু করে এগোতে হবে, একটা জায়গা পৌঁছতে হবে। তো এটা একটা বিশাল বড় প্রশ্ন যেটা আমরা ক্রাফট ডিজাইন করার সময় আমরা দেখি, ঠিক আছে। তো সেখানে টেকনিক, এই যে টেকনিকের কথাটা বললাম, তো যে যে টেকনিক দিয়ে ক্রাফটটা তৈরি করা, হ্যাঁ আমি প্রথম ফ্যাক্টরটা বললাম ডিজাইন করার জন্য, ওটা ডিজাইন স্কিল, কিভাবে ডিজাইন করব, কি ডিজাইন করব। দ্বিতীয় ব্যাপার হচ্ছে টেকনিক, আমি যে খাতায় কলমে যে কাজটা করব কি পদ্ধতিতে করব, তো সেটার মধ্যে আমি কি কি করব, কতটা চেঞ্জ আনবো বা আনতে পারি না, এইসব ব্যাপারগুলো দেখতে হবে। তাহলে ডিজাইন স্কিল, তারপরে টেকনিক্যাল স্কিল, এই দুটোর সাথে তৃতীয় যে অ্যাসপেক্টটা এখন খুব খুব বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মেটেরিয়াল। যে র মেটেরিয়ালটা ইউজ করা হচ্ছে, আপনারা যে জিনিসটা অ্যাজ এ আর্টিসান যারা জিনিস তৈরি করছেন, আপনারা যে লেদার চামড়া ইউজ করছেন, যে চামড়াটা আপনারা ইউজ করেন বিআই ট্যাগ, সেটা একটা হিস্ট্রি আছে। সেখান থেকে এখন ওই ধরনের প্রচুর চামড়া পাওয়া যায়, একই রকম এফেক্ট আছে। আমি একটা ঘটনা আপনাকে জাস্ট একটু পরে বলছি, মানে আমি যখন
ইন্ডাস্ট্রিতে কাজ করতাম তখন কি হয়েছিল। এই যে মেটেরিয়ালটা আছে, আপনাদের মেটেরিয়ালের মধ্যেও ইনোভেশনটা আসবে। মেটেরিয়ালের মধ্যে যদি ইনোভেশন না আসে তাহলে কিন্তু অনেক টেকনিক বা অনেক ডিজাইন কিন্তু আর করা যাবে। কিন্তু আপনারা যদি এখন টিসি ইউজ করছেন চামড়ার কাজ করার জন্য, তাহলে কালকে হঠাৎ করে আপনি যদি একটা ক্রোম ট্যান ইউজ করতে শুরু করে দেন, তাহলে কি শান্তিনিকেতন কাজ করা যাবে? করা যাবে না। তাহলে কি শান্তিনিকেতনে আইডেন্টিটি থাকবে? শান্তিনিকেতন এই যে জিআই হয়েছে, জিআইতে তো আপনাদের যে পদ্ধতিতে কাজ করবেন সেটা দারুণ ভাবে ডকুমেন্ট করা হয়েছে যে এই পদ্ধতিতে এই কাজটা হবে। এর বাইরে কিন্তু তাহলে আর শান্তিনিকেতন কাজ হলো না, সেটা একটা মিসলেনিয়াস কাজ হয়ে গেল, যে কেউ করতে পারে। চ্যালেঞ্জটা কি? যে পদ্ধতিটা বলা হয়েছে সেই পদ্ধতির মধ্যে থেকেই আপনাকে ডিজাইনটাও বের করে আনতে হবে, আপনার টেকনিকটা তো আছেই, সেই টেকনিকটাকেও আপনাকে ইনোভেট করতে হবে যাতে আমূলকভাবে যে লুকটা আছে বা যে এফিসিয়েন্সিটা আছে যেটা চেঞ্জ করা যেতে পারে। আর থার্ড জিনিস হচ্ছে যে মেটেরিয়ালটাকেও আপনাকে আস্তে আস্তে ডেভেলপ করতে হবে। একটা কমপ্লেন থাকে, যেমন ধরুন শান্তিনিকেতন লেদার আপনারা হয়তো এক্সপোর্ট করেন না, হয়তো আপনারা কাস্টমারের ফিডব্যাক পান না। এটাও কিন্তু ডিজাইনের আন্ডারে খুব একটা এফেক্টিভ ব্যাপার। হ্যাঁ, আপনারা কি হয়, চামড়া বেসিক্যালি যেভাবে যেভাবে তৈরি করা হয় চামড়ার প্রসেস, হ্যাঁ, চামড়ার ফাঙ্গাস, আমাদের তো কলকাতায় এরকম একটা আবহাওয়ার মধ্যে মানে যে কোনো জিনিসের উপরেই ফাঙ্গাস লেগে থাকে, কখনো আমরা দেখতে পারি কখনো আমরা দেখতে পারি না। ঠিক আছে, তো চামড়ার মধ্যে কিন্তু কিছুদিন আপনি যদি এমনি রেখে দেন তাহলে পরে চামড়াতে ফাঙ্গাস লাগবেই লাগে। কিন্তু শান্তিনিকেতন লেদারের যে কাজগুলো হয়, যে জিনিসগুলো আছে তার মধ্যে ফাঙ্গাসটা একটুখানি বেশি লাগে। আর আপনি চিন্তাও করতে পারবেন না এই জিনিসটা যদি আপনি বাইরে পাঠাতে চান তাহলে পরে হয়তো বাইরের কাছে পৌঁছতে পৌঁছতে ফাঙ্গাস লেগে যেতে পারে। এগুলো আমাদের সাথে হয়েছে। আমি একটা কোম্পানিতে কাজ করতাম লিফটে জয়েন করার আগে, সেখানে আমি ডিজাইন করতাম। তো আমার উপরে একটা কোম্পানি, বিশাল বড় কোম্পানি, H&M বলি আমরা, হ্যাঁ, আপনার কেউ হয়তো নাম শুনে, বিশাল বড় কোম্পানি, ওয়ার্ল্ডের এখন বোধহয় তারা নাম্বার 2 তে আছে, বিশাল বড় রিটেল। আমাদের ইন্ডিয়াতেও তারা এখন স্কোর করেছে, দিল্লিতে তারা স্কোর করেছে। তারা হচ্ছে ওয়ান অফ দ্য বিগেস্ট রিটেলার ইন দ্য ওয়ার্ল্ড। বিশাল বড় বড় কথা, আপনারা হয়তো আইকিয়া শুনেছেন, হ্যাঁ, আপনারা হয়তো গ্যাপ শুনেছেন। এরা কি নানা রকমের জিনিস তারা রাখে। তারা শুধু গার্মেন্ট নয়, গুডস, অ্যাক্সেসরিজ, হ্যান্ডিক্রাফট, হোম ফার্নিশিং, হোম প্রোডাক্ট, সব রকমের জিনিস তারা বিক্রি করে, আর বিশাল বড় স্কেলে বিক্রি করে। আর তারা যখন কেনে তখন 1 লাখ 2 লাখ এরকম ভাবে নিয়ে। তো আমরা H&M এর সাথে কাজ করতাম। আমরা H&M এর জন্য ব্যাগ বানাতাম, লেদারের ব্যাগ বানাতাম। তো হঠাৎ H&M আমাদের কাছে এনকোয়ারি পাঠালো যে আমরা শান্তিনিকেতন চামড়ার উপরে কিছু একটা করতে চাই। তো আমাদের যে ডিজাইন টিম ছিল, তো আমরা তারা একটা H&M যেহেতু খুব একটা বেশি দামে বিক্রি করে না, তারা যে মাস মার্কেট মানে কমন লোকের জন্য তারা জিনিস তৈরি করে, তো তারা আমাদের একটা প্রাইস পয়েন্ট দিয়েছিল যে আমাদের এই $3 মধ্যে জিনিসটা লাগে, মানে 150 টাকার মধ্যে যাই বানাবেন 150 টাকার মধ্যে আপনার যাতে প্রোডাক্টটা হয়। তো এরকম একটা রেঞ্জ তৈরি করে বানাবো। তো আমরা নানা রকম জিনিস বানালাম, ছোট্ট ব্যাগ থেকে নিয়ে পয়েন্ট পার্ট থেকে শান্তিনিকেতনে যা যা হয় সবই বানালাম। হ্যাঁ, এবার সেই জিনিসটা আমরা পাঠালাম তাদের কাছে, ছবি তুলে স্যাম্পল পাঠালাম, ঠিক আছে, আমাদের কোটেশন দিয়ে ছবি পাঠালাম। তার মধ্যে থেকে তারা একটা স্লিপার মানে আপনার যে চটি, হ্যাঁ, একটা চটি সিলেক্ট করলো, অর্ডার স্টার্ট করা যায়। সেই চটিতে কি ছিল, নিচে রাবারের সোল আর ওপরে পিভিসি সোল, রাবার না পিভিসি সোল, আর ওপরে আপনার হাওয়াই চটি যেমন স্ট্র্যাপ থাকে সেরকম একটু চওড়া স্ট্র্যাপ, কিন্তু তার মধ্যে একটুখানি শান্তিনিকেতন সেটা লেদারের স্ট্র্যাপ হবে। এবার তার মধ্যে আপনার শান্তিনিকেতনে যে বাটিক আর এমবস যে এফেক্টটা হবে সেই এফেক্টটা যাতে থাকে, মানে বাটিক প্লাস এমবসিং, সেটাই আমরা ডেভেলপ করেছিলাম। তো সেই টেকনোলজিটা আমাদের জানা ছিল, তো আমরা সেটাই ডেভেলপ করে পাঠাচ্ছিলাম। তারা সেটা সিলেক্ট করে, তারা আমাদের 50,000 ইউনিটের 50,000 আমাদের লাগবে 3 মাসের লিড টাইম, 3 মাস। 3 মাসের মধ্যে আমাদের 50,000 পিস পাঠাতে হবে। আমরা 3 মাসে 1 লাখ ব্যাগ বানাতে, কিন্তু আমাদের ওই চটি বানাবার জন্য
আমরা ভাবলাম যে এটা আমাদের ব্যাগের প্রোডাকশনটাকে আমরা বন্ধ করে চুটি বানাবো না, কারণ খুব কম দামি একটা জিনিস, আমার খুব একটা বেশি আমরা প্রফিট করবো না, তাহলে ব্যাগের প্রোডাকশনটা হ্যাম্পার না করে আমরা এই পুরো জিনিসটা আমরা আউটসোর্স করবো। আউটসোর্স মানে আমরা বাইরে থেকে এটা তৈরি করিয়ে কোয়ালিটি চেক করে তাদের পাঠিয়ে দেবো। এটাও হয় আমাদের এক্সপোর্ট বিজনেসে, এটা খুব বেশি হয়। হয়তো কলকাতার কোনো কোম্পানি একটা অর্ডার পেলো শান্তিনিকেতন কাঁথা স্টিচ শাড়ির অথবা কাঁথা স্টিচ ব্যাগের, হয়তো আপনাদের কাউকে দিল যে দিদি এটা আমাদের 100 পিস, 1000 পিস, 10,000 পিস একটা বানিয়ে দিতে হবে এত সময়। তো আপনি সেই কাজটা নিলেন, আপনি কাজটা শুরু করে তাকে দিয়ে দিলেন, এবার সে তার নামে এক্সপোর্ট করবে। এরকম প্রচুর হয়, আমরা এটাকে বলি আউটসোর্সিং, ফ্যাব্রিকেশন। তো সেরকম আমরা ভাবলাম যে আমরা ফ্যাব্রিকেশন করবো, আউটসোর্সিং করে। এবার সেই আউটসোর্সিং করতে গিয়ে আমি শান্তিনিকেতন আসলাম। এটা 2000 সাল, এটা 2000 সাল। শান্তিনিকেতনে আসলাম। আমি দিল্লিতে কাজ করছিলাম, দিল্লি থেকে ট্রেনে চেপে শান্তিনিকেতন আসলাম। শান্তিনিকেতনে গিয়ে আমার মনে পড়ছে না আমি কার সাথে কথা বলেছিলাম, আমি অনেকের সাথে কথা বলেছিলাম। তখন আমার কাছে স্যাম্পল ছিল, 3-4টে স্যাম্পল ক্যারি করছিলাম, যেটার উপর অর্ডার ছিল, ঠিক আছে। তো আমি কয়েকটা ইউনিট দেখলাম ওখানে। তখন খুব শান্তিনিকেতন এখন যেরকম আমরা দেখি, এখন আপনারা যত তাৎপর্য জানেন, তখন অত ছিল না। হ্যাঁ, আমি আমার কুটিরেও গেছিলাম, আমার কুটিরই সব থেকে আগে গেছিলাম, আমার কুটির নাম শুনে আমি এসেছিলাম ওখানে, দেখলাম। তারপর আমি দেখলাম যে টেকনোলজিক্যালি মানে আমাকে যে কনফিডেন্সটা দিল না যে এই 50,000 পিস তারা এই 3 মাসের মধ্যে তৈরি করে দিতে পারে। তাদের কাজ অপূর্ব, মানে হাতে একটা চামড়ার, মানে আমি একটা ব্যাগ তুলে দেখলাম চকচক করছে, যেরকম দরকার, যে স্পেসিফিকেশন আমার ডিজাইনার দিয়েছে, ঠিক আছে, যেটা আমরা শিফট করতে পারবো, একদম সেরকম জিনিসটা, চামড়ার কোয়ালিটি ভালো, সবই ভালো। কিন্তু আমি কনফিডেন্সটা পেলাম না যে এখানে এই ডিজাইনটা তৈরি করে আমরা শিফট করতে পারবো। আমাকে ফিরে যেতে হলো। আমি ফিরে গিয়ে বললাম যে স্যার, আমার যে বস ছিল তাকে বললাম, স্যার শান্তিনিকেতন থেকে 50,000 পিস করা খুব মুশকিল, কারণ একটা লোক বা একটা আর্টিস্ট বা একটা অর্গানাইজেশন আমাকে এটা করে দিতে পারবে না। আর আমি প্রত্যেকটা লোকের যে একই ব্যাগ দেখেছি, আমার কুটিরের ব্যাগ আর আরো যারা আর্টিস্ট আছে তাদের ব্যাগ, তাদের মধ্যে কিন্তু ড্রাস্টিক দেখি, কারোর খুব ভালো, কারোর অতটা ভালো না। কিন্তু আমি তো এক্সপোর্ট করছি, আর এই ছেলে হচ্ছে একটা ওয়ার্ল্ড নাম্বার 1 বায়ার, তো যাই তারা কিনবে সব একই রকম কিন্তু কিনি। তার মানে হয়তো আমি তাকে দিলাম একটা মাঝারি কোয়ালিটির, মাঝারি মানের একটা প্রোডাক্ট, কিন্তু সবকটাই মাঝারি মান, যাতে তারা কম্পেয়ার না করতে পারে। কিন্তু তাকে যদি একটা আমি খুব ভালো দিই, তখন তারা সেটা নিয়ে বলবে আমার তো এটা দরকার, বাকিগুলো তো সব রিজেক্ট। তো আমরা তারপরে কি করলাম, আমরা পুরো কাজটা 3-4 দিনের মধ্যে আমরা একটা মানে মেশিন কিনলাম, এমবসিং মেশিন কিনলাম, ঠিক আছে, আমরা সব জিনিস কিনলাম। আর আমাদের কাছে লেদারের সাপ্লায়ার ছিল, আমরা বাংলাদেশ থেকে লেদার আনতাম, এপিক ফ্যাক্টরি থেকে। সেখান থেকে আমাদের কাছে বিসিটিসি আসতো, বাফ কাপ টেরাকোটা। সেই বাফ কাপ টেরাকোটা একটু মোটাও, যেহেতু বাফ বলে আপনারা গোট ইউজ করেন, ওখানে বাফ একটু মোটা, তো জুতোর জন্য সেটাও আরো ভালো, ঠিক আছে। তো সেটা করে, আর সস্তা, গোট থেকেও সস্তা। তো নিয়ে আমরা জিনিসটা ওই ফ্যাক্টরির মধ্যে করে আমরা মোটামুটি 1.5 মাসের মধ্যে আমরা পাঠাতে পারি, তাড়াতাড়ি দিলাম। তো এই যে পুরো গল্পটা আপনাকে আপনি মানে এই যে ডিজাইন ওরিয়েন্টেড এই ব্যাপারটা, সেটা বোঝাবার জন্য আমি আপনাদের জাস্ট বলতে চাইছি, এই যে আমার এক্সপিরিয়েন্স, এটা কি হলো, এটাতে মানে একটা জিনিস বোঝা গেল যে এই যে ঘটনাটা হয়েছিল, তাতে যে শুধু ডিজাইন বা ডিজাইন করতে জানলে কিন্তু আমি যে অর্ডার পাবো, ব্যবসা করতে পারবো, এরকম কিছু নয়। তো ডিজাইনের সাথে আরো যা যা জিনিস আছে, যেমন একটা অর্ডার এক্সিকিউট করা, একটা বায়ার যে কিনতে আসবে তাকে কনফিডেন্স দেওয়া যে আমি যে কাজটা করি সেটা আপনার অনেকদিন চলে যাবে, হ্যাঁ, বা আমি একটা ট্রিটমেন্ট করে দিয়েছি এটার মধ্যে যাতে আপনার কোনোদিন ফাঙ্গাস লাগবে, অথবা তাকে একটা ছোট ইনস্ট্রাকশন দেওয়া যে দেখুন আপনি মাসে একবার বের করে ব্যাগটাকে কিন্তু শুকনো কাপড় দিয়ে কিন্তু একটু ঘষে ঘষে মুছবেন, তাতে আপনার শাইনটাও ভালো থাকবে। কারণ এই ধরনের শাইন আমরা করি, আমরা ল্যাকার দিয়ে শাইন করি না, আমরা ঘষে ঘষে শাইনটা করি। তো এই শাইনটা যদি আপনি একটু জোরে একটু শুকনো কাপড় দিয়ে ঘষেন, তাহলে শাইনটা অনেক দিন নতুন থাকবে, আপনার ফাঙ্গাসও থাকবে, ঠিক আছে। এই সব ফলো আপ জিনিসগুলো ডিজাইনের সাথে সবসময় একটা বায়ারকে অ্যাট্রাক্ট করে। তো সেই জায়গায় আমাকে অ্যাজ এ হ্যান্ডিক্রাফট প্রোডাক্ট ডিজাইনার দেখতে হবে যে
সব রকম ভাবে আমরা কিরকম ভাবে এই যে ডিজাইনটাকে এক্সিকিউট করছি, তৈরি করছি, শিফট করছি আর ফলো আপ করছি, মানে তাদের পেশা করছি যে ভাই কেমন, আমি আমার প্রোডাক্টটা যে দিয়েছিলাম দিদি কেমন চলছে, প্রোডাক্টটা কেমন আছে, আপনি আবার নেক্সট কবে আসছেন, নিয়ে আসবেন, আমি একবার দেখবো, ইত্যাদি ইত্যাদি। এটা কেন বলছি, তার রিজন হচ্ছে যে ক্রাফটটা আজকের ডেটে এই যে বিশ্বায়নের যুগ, আমরা বলি গ্লোবালাইজেশন, ঠিক আছে, এতে একটা ব্যাপার হচ্ছে, আমি ধরুন আজকে এখানে বসে আছি কলকাতায় বসে বসে, আমি কিন্তু আফ্রিকার কেনিয়া থেকে অথবা ইথিওপিয়া থেকে ওদের কোনো একটা জিনিস, কোনো একটা ক্রাফট কিন্তু খুব আরামসে আমাদের কাছে, কারণ এগুলো খুলে গেছে, আমাকে আর যেতে হচ্ছে না, কোনো জায়গায় যেতে হচ্ছে না, আমি বাড়িতে বসে বসে যেটা ভালো হবে সেটা নিয়ে নিতে পারবো, আর কোথায় কি কি হচ্ছে আমরা সেটাও জানতে পারবো, মানে সারা দুনিয়ায়। তো আমি যখন জানতে পারছি যে এই ধরনের ক্লাবগুলো আর কোথায় কোথায় হচ্ছে, তখন আমি কম্পেয়ারও করছি অ্যাজ এ বায়ার, অ্যাজ এ গ্রাহক। তার মানে আমি যখন আমার ইন্ডিয়াতে যারা যারা ধরুন ওই কেন ব্যাম্বুর কাজ করে সেই প্রোডাক্টগুলো যখন আমি দেখি, আমি কোনোদিন মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, বালি এসব জায়গায় যাই, আমি শুনেছি, ইন্টারনেটে পড়াশোনা করেছি, ওখানকার ক্রাফটের প্রচুর ডিমান্ড, আর ওখানকার ক্রাফটের কোয়ালিটি অনেক হাই। আমি কি করে জানলাম, আমি তো কোনোদিন যাইনি, আমি পড়াশোনা করে দেখেছি। তো আমি যখন একটা এখানে হ্যান্ডিক্রাফট দেখি যেটা কেন ব্যাম্বুতে তৈরি, একটা ছোট বাস্কেট হোক বা একটা বড় কেন চেয়ার হোক বা কিছু, আমি একবার টুক করে দেখে নিই যে আমি যে জিনিসটা কিনতে চাইছি বা কেন ব্যাম্বু, সেটা মালয়েশিয়া থেকে আমি যদি আনাই, বালি হ্যান্ডিক্রাফট থেকে যদি, বালি থেকে যদি আমি একটা আনাই, তাহলে আমার কত খরচা পড়বে, আর ডিজাইনে যে ফারাকটা হবে তাতে সেটা যথেষ্ট, মানে আমি অ্যাফোর্ড করতে পারবো। যেমন আমি পুরো সাইন্টিফিক্যালি ক্যালকুলেট করছি, তো গ্রাহক কিন্তু পুরো সাইন্টিফিক্যালি ক্যালকুলেট করছে তারা কি কিনবে, কোন ডিজাইনটা তারা, কারণ তারা কম্পেয়ার করতে পারছে, তারা কোথাও না গিয়েও কিন্তু সারা দুনিয়া সম্বন্ধে যেখানে যা যা তৈরি হচ্ছে সব দেখতে পাচ্ছে, শুনতে পাচ্ছে, আর কম্পেয়ার করে তারপর ফাইনালি ডিসিশন নিচ্ছে। তো এইসব রিজনের জন্য আমাদের ক্রাফটের ডিজাইন করাটাও অনেক বেশি এখন অসুবিধা হয়ে গেছে, যে কোনো ডিজাইন করাই ইনফ্যাক্ট অসুবিধা হয়ে গেছে, যে কোনো প্রোডাক্টের ডিজাইন করা। তো ক্রাফট এই যে গ্লোবালাইজেশনের জন্য ক্রাফটের ব্যাপারটা কি, ক্রাফটের ব্যাপারটা হচ্ছে যে একটা জায়গার একটা জিনিস হবে, সেই জায়গাটার সম্বন্ধে, সেই জায়গাটার কালচারটা তার মধ্যে ভরে ভরে থাকবে, ঠিক আছে, আর লোকেরা সেটা অ্যাজ এ, হয়তো খুব একটা বেশি ব্যবহারের জন্য নয়, ব্যবহার থেকেও বেশি তারা একটা আইডেন্টিটির জন্য, হ্যাঁ, তারা একটা নিজস্ব আইডেন্টিটির জন্য, বা তারা একটা ধরুন নিজস্ব একটা শখের জন্য তারা সেটা কিনে, তাই তো। তো সব থেকে প্রথমে যেটা করতে হবে, যেই ক্রাফটের ডিজাইন করতে চান, যারাই ডিজাইনের সম্বন্ধে যারা আপনার জানতে চান কিভাবে ডিজাইনটা করবে, তো তাদের সব থেকে আগে যারা কিনছে তাদের মাথার ভেতর তারও আগে ওসব, মানে আমরা একটু পরে আসবো, এগুলো পরে, আজই হয়তো হবে না, এগুলো হয়তো পরে লিখে আমরা একটুখানি মার্কেটের সম্বন্ধে আর কিভাবে মার্কেটিং এ জগতের একটু বেশি আমরা চর্চা করবো। এখন আমরা একটুখানি ডিজাইনের দিকে, হ্যাঁ, আমি আপনাদের মোটামুটি 3টে জিনিস বললাম। আপনার যে পদ্ধতি আছে, যে পদ্ধতি আপনি কাজ করেন সেটা যথেষ্ট কিনা, বা সেটা যেই পদ্ধতি আছে সেটার চরম যে পদ্ধতিটা, বা যেটা মানে আলটিমেট যেটা লেভেল আমরা বলি, সব থেকে উপরে যে লেভেল, সেখানে আপনি আছেন সেটা। ডিজাইন, এবার ডিজাইন করার জন্য যথেষ্ট আপনার কাছে বোধ বা নলেজ, হ্যাঁ, জ্ঞান সেটা আছে কিন্তু। আর ম্যাটেরিয়াল, যে জিনিসগুলো আপনি ইউজ করছেন সেখানে আপনি কি কি নতুন করতে পারেন, সেখানে কি এরকম ভাবে রোজ রোজ তো নতুন নতুন মেটেরিয়াল ইউজ করা যায় না, তো যেটা ইউজ করছেন সেটাকে কিরকম ভাবে আপনি এক্সপ্লোর করতে পারেন, সেটা কিভাবে আপনি ডেভেলপ করতে পারেন, তার উপরে কিন্তু আপনার ডিজাইন অনেকটা ডিপেন্ড করবে। আচ্ছা, এই স্লাইডটাতে দেখি, এটা কিছু গুরুত্বপূর্ণ তথ্য, মানে এই জিনিস মানে আমরা দেখবো। হ্যাঁ, আমার বাংলা খুব একটা বেশি ভালো না, আপনি নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছেন। তো আচ্ছা, এখানে 4টে জিনিসের কথা আমি বলছি। এখানে 4টে জিনিসের কথা আমি বলছি, ঠিক আছে, মানে আমাকে ডিজাইন করতে
হলে আমাকে সব থেকে প্রথমে এই চারটে জিনিস কি আর তারা একে অন্য থেকে কিরকম ভাবে আলাদা সেটা জানতে লাগে। ঠিক আছে, প্রথম হচ্ছে হস্তশিল্প। হস্তশিল্পর ডেফিনেশন আছে, কোন জিনিসটাকে আমরা হস্তশিল্প বলতে পারি, কোন জিনিসটাকে বলতে পারি না। প্রথমে কি হতো যে পুরো জিনিসটাই হাত দিয়ে তৈরি করলে পরে সেটাকেই আমরা হস্তশিল্প বলবো। কিন্তু এখন আমরা যেরকম ভাবে মার্কেট দেখছি আর প্রোডাক্টের এত বেশি ডিমান্ড এসছে, আর যেরকম ভাবে জিনিসের দাম লোকেরা দাম দিয়ে কিনতে চায় না, অনেক জিনিস আছে হয়তো অনেক বেশি দাম পড়ে যায়, তারা কখনোই সেগুলো বিক্রি করতে পারে না। তো তাতে অনেক বেশি হয়তো মেশিনের একটুখানি ইনপুট হয়ে গেছে, মানে মেশিন দিয়েও একটু কাজ করা যেতে পারে। ঠিক আছে, তো সেই জন্য এখন আমরা বলবো যে হস্তশিল্প এমন একটা ক্রাফট যেখানে প্রাইমারি মানে মোটের ওপরে বেশিরভাগ কাজটাই কিন্তু হাত দিয়ে করা হয়, তাতে মেশিন একটু একটু ইউজ করতে করা গেলে করা উচিত বা করা যেতে পারে। হ্যাঁ, তো হাতের তৈরিতে যেই মানে মানে আপনার স্কিল ওরিয়েন্টেড যেই কাজগুলো, হাতের স্কিল ওরিয়েন্টেড যে কাজগুলো, যে কোনো প্রোডাক্ট আপনারা তৈরি করেন সেটা কে আমরা হস্তশিল্প বলি। ঠিক আছে, আমরা কিছু এক্সাম্পল একটুখানি ছবি দিয়ে বোঝার চেষ্টা করবো পরে। আচ্ছা, পরবর্তী জিনিসটা যেটা আছে সেটা হচ্ছে শিল্প। হ্যাঁ, আমরা ইংলিশে যেটা বলি আর্ট বা আর্টিস্টিক, শিল্প। শিল্প মানে ইন্ডাস্ট্রিও হয়, মানে এখানে একটুখানি গ্যাপ আছে। যেমন ধরুন বাংলার আমি ডিকশনারি থেকে যখন মানে মানেটা খুঁজি তখন শিল্প মানে ইন্ডাস্ট্রি বলে, কিন্তু আমি এখানে একটা শিল্পীর কথা বলছি যে কিনা হাত দিয়ে সে তার যে ইনোভেশন আছে, তার মাথার মধ্যে যে আইডিয়াস আছে বা যে ক্রিয়েটিভিটি আছে, সৃজনশীলতা আছে, সেটাকে সে যেটা প্রকাশ করে। আর তো মানুষের সৃজনশীল দক্ষতা এবং কল্পনার অভিব্যক্তি বা প্রয়োগ সাধারণত একটু চাক্ষুষ আকারে, যেমন পেইন্টিং বা ভাস্কর্য উৎপাদন কাজ প্রাথমিকভাবে তাদের সৌন্দর্য বা মানসিক শক্তির জন্য প্রশংসা করা হবে। তার মানে কি? তার মানে হচ্ছে যে কোনো মানুষ যাকে আমরা হ্যালো, আচ্ছা, যে কোনো মানুষ যাকে আমরা শিল্পী বলবো, ঠিক আছে, সে যে কাজটা করে তাকে আমরা শিল্প বলি। ঠিক আছে, যেমন আর্ট হয়ে গেল, আর্টের মানে হচ্ছে শিল্প। এবং একজন আর্টিস্ট কি করে? আর্টিস্ট তার মাথার মধ্যে যে দক্ষতাটা আছে, যে স্কিলটা আছে, তার হাতের মধ্যে যে স্কিলটা আছে, সেটা প্রকাশ করে একটা চাক্ষুষ ভাবে যেটাকে আমরা দেখতে পারি। যেমন একটা পেইন্টিং হয়ে গেল, হ্যাঁ, বা একটা স্কাল্পচার হয়ে গেল। ঠিক আছে, তো সেটাকে আমরা একটা শিল্প বলি। তারপরে নেক্সট যে আপনি দেখতে পাচ্ছেন নকশা বা ডিজাইন। হ্যাঁ, নকশাটা কি? নকশাটাও কিন্তু একটা ভিজুয়াল চেহারা, মানে নকশাটা কিন্তু আমি চোখে দেখি, কিন্তু চোখে দেখার সাথে সাথে আমরা সেটাকে একটা কার্যকর বস্তু হিসেবেও আমরা দেখি। হ্যাঁ, শুধু চোখে দেখা নয়, একটা কার্যকর বস্তু হিসেবেও সেটা আমরা দেখি। একটু পরে কিছু ছবি দেখিয়ে আমি আবার বোঝাবার চেষ্টা করবো। আর একটা জিনিস নকশা সম্বন্ধে বা ডিজাইন সম্বন্ধে বলবো, যেটা খুবই এখনকার দিনের জন্য খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে নকশাটা এখন হয়ে গেছে একটা কোলাবোরেটিভ এফোর্ট, একটা সম্মিলিত প্রচেষ্টা। আপনি একা বসে ডিজাইন করতে বা সেটা বিক্রি করতে পারবেন না। একটা নকশা করতে গেলে, একটা ডিজাইন করতে গেলে ওরে আপনাকে চারটি জিনিস তার সাথে একসাথে চলতে হবে। যেমন ধরুন মার্কেট থেকে ফিডব্যাক, যেখানে বিক্রি করবেন তারা কি বলছে, তারা কি ফিডব্যাক দিচ্ছে, কি জিনিস বিক্রি হচ্ছে, লোকে কি কিনছে, কাস্টমারের ফিডব্যাক। তো মার্কেট একটা জিনিস হয়ে গেল। মেটেরিয়ালের ফিডব্যাক, ঠিক আছে। আপনার ডিজাইনার যদি কেউ আপনার সাথে কাজ করছে, ঠিক আছে, বা অন্যান্য ক্ষেত্রে যারা ডিজাইন, অন্যান্য ক্ষেত্রে এখন যেমন মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ আমরা বলি, অন্যান্য জায়গা থেকেও অনেক জিনিস এখন ডিজাইনের মধ্যে এসে ঢুকছে। ঠিক আছে, যেমন আপনারা ব্যাগ যদি বানাচ্ছেন, ধরুন লেদার ব্যাগের মধ্যে আপনার কাজটা পুরো শান্তিনিকেতন করলেন, কিন্তু আপনারা যে তার মধ্যে যে ডিরিং বা আপনার রিবেট বা ওয়াল বা আইলেট, হ্যাঁ, অথবা যে স্ন্যাপ বটন বা ম্যাগনেটিক বোতাম যেগুলো আপনারা ইউজ করছেন, সেগুলো আপনারা কোথা থেকে, সেগুলো কলকাতা থেকে। ঠিক আছে, এবার আরেকটু দূরে যদি চলে যান, যদি সেগুলো হংকং থেকে কেনা,
তাহলে আপনি দারুণ দারুণ ডিজাইন পাবেন। আপনি হয়তো চোখেও দেখেননি, যদি না আপনি ক্যাটালগ দেখে থাকেন এইসব কোম্পানির ইন্টারনেটে, যে কি রকম সব দারুণ দারুণ আপনার হার্ডওয়্যার ব্যাগের সাথে ইউজ করার জন্য পাওয়া যায়। এবার আপনি বলবেন যে না, এটা কলকাতায়, এটা আমার একটু কাছে, এখান থেকে আমি চট করে পেয়ে যাবো, আমি হংকং থেকে কেন আনাবো? তাহলে আপনাকে এটাও জানতে হবে যে সেই জিনিসগুলো কেউ না কেউ ইম্পোর্ট করছে। আমাদের যে এত এক্সপোর্ট হাউস আছে এখানে লেদারে কাজ করে, তারা কিন্তু সবাই হংকং থেকে গিয়ে নিয়ে আসে না। এখানে ডিস্ট্রিবিউটর আছে, তারা চায়না থেকে, হংকং থেকে তারা জিনিস নিয়ে এখানে কিন্তু দিচ্ছে। তারা দারুণ দারুণ ডিজাইন পেয়েছে, কিন্তু তাদের সব ব্যাগের মধ্যে এই ডিজাইন গুলো যায়। কিন্তু আপনারা সেই সুতো তারের যে আপনার ডি রিং, ও রিং, আর আপনার যে খুব কম দামি স্ন্যাপ, ঠিক আছে, সেগুলোই আপনারা হয়তো ট্র্যাডিশনালি ইউজ করে আসেন। তো এখানে সম্ভাবনা আছে কি আপনি একটা কোলাবোরেশন করলেন, যে হ্যাঁ আমি তো এই যে হার্ডওয়্যার গুলো আমি তো নিজে তৈরি করছি না, ওটা তো মার্কেট থেকে কিনছি আমি। তাহলে আমি যদি মার্কেট থেকে একটা এই জিনিস কিনতে পারি, তাহলে মার্কেট থেকে ওই জিনিস কিনতে পরে আমার ডিজাইন ল্যাঙ্গুয়েজটা তো চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আপনাকে একটা কোলাবোরেশন করতে হবে, তার অপরচুনিটি। তো এরকম ভাবে কিন্তু আমরা এই ডিজাইনটাকে দেখি। এটা সবসময় একটা কোলাবোরেশন নিয়ে ডিজাইনটা হচ্ছে, এটা হলে পরে ডিজাইনটা অনেক বেশি ভালো হবে। আচ্ছা, আর একটা জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট, যেটা আমাদের জানতে হবে, সেটা হচ্ছে পণ্য, মানে প্রোডাক্ট। হ্যাঁ, আমরা কি জিনিসটা বানাচ্ছি। যদি বলেন যে আচ্ছা আমি তো শাড়ি বানাচ্ছি, খুব ভালো কথা, আপনি শাড়ি বানাচ্ছেন, কিন্তু শাড়িটাকে কি আপনি ভালো করে জেনেছেন? বা আপনি বলছেন আমি তো একটা কয়েন কেস বানাচ্ছি, আমি একটা কয়েন কেস বানাচ্ছি, মানে আমার সুন্দর ছোট্ট একটা হাতি শেপে, বা আমি একটা বিড়ালের শেপে বা প্যাটার শেপে একটা কয়েন কেস বানাবো, কয়েন। আপনি কি জেনেছেন যে কয়েন নিয়ে লোকেরা কি ভাবে? আজকাল কয়েন কতজন ক্যারি করে? আজকাল লোকে কয়েন জমায় কিনা? তো এই রেসপন্স গুলো আপনার আসতে হবে। যদি আপনি ভালো করে রেসপন্স করে নিতে পারেন এই প্রোডাক্টের সম্বন্ধে, বা যে প্রোডাক্ট যেটাকে আমরা বলছি এই সম্বন্ধে, ঠিক আছে, তো আপনি দেখবেন যে এই যে কয়েন কেস আপনারা বানান, লোকে কিন্তু কয়েন রাখার জন্য আর ইউজ করে না, লোকে কিনে কিন্তু আলমারিতে রেখে যায়। আমি একদম গ্যারেন্টি দিয়ে বলতে পারি, আমি এমন 10 জনের বাড়ি থেকে এরকম জিনিস খুঁজে পেয়েছি আমার বন্ধু বান্ধবের মধ্যে, ঠিক আছে, যারা কিন্তু কিনেছে কিন্তু বাড়িতে রেখেছি। তার মানে কি হলো, তার মানে যে প্রোডাক্টটা, যেটা পণ্যটা আছে, সেই পণ্যটা কিন্তু ইউটিলিটির মধ্যে নেই, ব্যবহারের মধ্যে নেই। তো আগামী দিনে সে যে আর একটা কিনবে, তার কোনো কিন্তু গ্যারেন্টি নেই। তো এটা কিন্তু একটা ডিজাইনার বুঝতে হবে যে আমরা যে জায়গাটা ব্যবসাটা করছি, যে প্রোডাক্টটা করছি, সেই প্রোডাক্টটা সম্বন্ধে আমাদের কতটা নলেজ আছে, তবে গিয়ে আমি আগামী দিনে এগোতে পারবো। হ্যাঁ, আচ্ছা, এখানে একটা আমি ছোট্ট, আপনি যদি দেখেন এইখানে, হ্যাঁ, এই স্লাইডটা কতগুলো ছবি দেওয়া আছে, ঠিক আছে, এগুলো ক্রাফটের সাথে রিলেটেড কিছু নয়, ঠিক আছে, কিন্তু বোঝার জন্য আপনাদের একটা শিল্প, মানে আমি যে আর্টের কথা বলছি। তো দেখুন, আর্টটা হয় কি, অনুভূতি বা ভাব, যেটা আমাদের যে ইমোশনটা আছে, একটা লোকের ভেতরে যে জিনিসটা থাকে, হ্যাঁ, তার তো নানা রকম ভাব থাকে, ঠিক আছে, আবেগ থাকে। তো সেটা যখন প্রকাশ পায় কোনো একটা স্কাল্পচার বা আর্টের, মানে কোনো একটা পেন্টিং বা এই ধরনের জিনিসের মধ্যে, ঠিক আছে, তো সেটাকেই আমরা একটা শিল্পীর কাজ করি। হ্যাঁ, সেটাকে আমরা আর্ট করি। তো সেটা কালচারের মাধ্যমে হতে পারে, সেটা এরকম ধরনের নানা রকম ইনস্টলেশনের মাধ্যমে হতে পারে, সেটা পেন্টিং এর মাধ্যমে হতে পারে। তো এই ধরনের কোনো যখন আমরা জিনিস দেখবো, তখন সেটাকে বুঝে নিতে হবে যে এটা একটা অনুভূতির প্রকাশ। এটার মধ্যে কিন্তু কোনো ফাংশনাল, মানে আপনার ব্যবহারিক কোনো ব্যাপার কিন্তু এখানে নেই। বড় জোর আমি এটা সাজাবার জন্য ব্যবহার করব, তার বাইরে কিন্তু এটা খুব একটা বেশি কাজ। হ্যাঁ, এবার আসি, আমি যখন ডিজাইন বলছি, সেই ডিজাইনটা আসলে কি? এখানেও কিন্তু সেই শিল্প, যে আর্ট, যেটা শিল্পর কথাটা বলছিলাম, এটা কিন্তু এখানেও আছে, কিন্তু এটা শিল্প থেকে হয়তো একটুখানি বেশি, কারণ এখানে শিল্পর সাথে সাথে আমি একটা ব্যবহারযোগ্য বা ব্যবহার করার মতো বা ব্যবহারিক একটা ব্যাপারের কথা বলছি। আর এই জিনিসটা, যে ডিজাইনের যে উৎপত্তি, সেটা কিন্তু সবসময় একটা সমস্যা থাকে।
এটা মাথায় রাখবেন। যদি কোনো সমস্যা থেকে ডিজাইন উৎপত্তি হয় তবে সেক্ষেত্রে কিন্তু ডিজাইন আপনার সাকসেসফুল হবে। আমি এখানে একটা যে 3টে ছবি দিয়েছি ভালো করে বোঝাই এই ডিজাইন গুলো কিভাবে সাকসেসফুল, কিভাবে কোন কোন সমস্যা থেকে এসেছে। একদম বাঁ পাশে যে আপনি ডিজাইনটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এটা একটা চেয়ার, এটা ফোল্ডিং চেয়ার। আমরা এই ধরনের চেয়ার দেখেছি আমাদের বাড়িতে, হয়তো আছে দু একটা, ফোল্ড করে একটা কোনায় আমি রেখে দিতে পারি। এটা অনেকদিন ধরে আছে। তো এটা সমস্যাটা কোথায়, কোথা থেকে এই প্রোডাক্টের উৎপত্তি হয়েছে? আপনি দেখুন, মানে সবার কাছে তো এখন আর বড় বড় বাড়ি নেই, প্রচুর জায়গা নেই যে তারা সব অনেক রকম জিনিস কিনে বাড়ির মধ্যে রাখবে। হ্যালো হ্যালো, কিছু বলবেন? কিছু প্রশ্ন করছেন কি? হ্যালো, না না ঠিক আছে, আপনি চলে যান, ওটা একটা মাইক অন। ওকে 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 আচ্ছা। এবার কি হয় দেখুন, আগামী গত 25 বছরে বা 30 বছর ধরে আপনি দেখছি আস্তে 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 আমাদের জনসংখ্যা অনেক বেড়েছে। জনসংখ্যা বাড়ার ক্ষেত্রে কি হয়েছে, প্রচুর লোক একটা জায়গা থেকে আর একটা জায়গায় কাজের জন্য গেছে, তারা গিয়ে ছোট 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 ঘর নিয়ে ভাড়ায় থেকে তারা কাজ করছে, ঠিক আছে? তো একটা মুভমেন্ট হয়েছে, একটা মানে লোকে এখান থেকে ওখানে গেছে, ছোট ছোট ঘর নিচ্ছে। তো এই যে পপুলেশনটা বেড়েছে, সবার তো থাকার একটা জায়গা চাই, আর সেখানে যে যেখানে থাকুক না কেন তারও একটু আরাম বা তার ব্যবহারযোগ্য কিছু জিনিস চাই। তো সে একটা ছোট ঘরের মধ্যে সে বড় বড় সোফা হয়তো রাখতে পারবে না, তার কাছে হয়তো প্রচুর পয়সা, সে সকাল থেকে বিকেল অবধি কাজ করে, প্রচুর টাকা ইনকাম করে, কিন্তু বাড়িতে জায়গা নেই বলে সে একটা সোফার মধ্যে বসতে পারে না। সে বাড়িতে যখন আসে তাকে খাটে বসতে হয়, কারণ তার বাড়িতে জায়গা নেই। এগুলো খুবই কিন্তু প্র্যাকটিক্যাল ব্যাপার। তো সেক্ষেত্রে যদি আমি একটা এমন একটা চেয়ার ডিজাইন করলাম যেটা ফোল্ড হয়ে একটা কোণা দিকে, তো সেইভাবে কিন্তু ফোল্ডিং চেয়ারের একটা উৎপত্তি, ঠিক আছে? তো ফার্স্ট স্টেজে কি হলো, যে রাখার জায়গা নেই বা আমরা যেটাকে কম্প্যাটিবিলিটি বলি, হ্যাঁ, তো এই যে ছোট ছোট জিনিসটা আমি নানা রকম ভাবে ইউজ করতে পারি সেরকম। না আমি দেখুন সকালে যাবো, দেখি আমাকে মালিক টাকা যদি তাহলে আপনাকে আমি দিয়ে পরে। ওকে, তো প্রথম ফেজে কি হলো, কি আমি একটা ফোল্ডিং চেয়ার দিলাম, তো সেগুলো লোহা দিয়ে বানানো হতো বা লোহার সাথে আপনি হয়তো একটুখানি নেট ইউজ করছেন বা নাইলনের একটা ইয়ে করে এই ধরনের চেয়ার আমরা পেতাম, আমরা ইউজ করছি। হ্যাঁ, তারপরে লোকে সেটা ইউজ করে করে একই জিনিস এখন কিন্তু তারা একটু নতুনত্ব চায়। এবার বাদিকে যে ছবিটা আপনি যদি দেখেন, এই ছবিটার মধ্যে একটু অ্যাডভান্স, মানে একটু ফিউচারিস্টিক ব্যাপার, ভবিষ্যতের ব্যাপার আছে। তো সেই কিন্তু সবার চোখে থেকে থেকে মানে দেখতে দেখতে কিছু জিনিস খুব পুরনো হয়ে গেলে সেটাকে একটা নতুন লুক। তো এইটা কিন্তু একই জিনিস, সেই ফোল্ডিং চেয়ার ফোল্ড হয়ে একটা সোজা জিনিস হয়ে গেল, একটা কোনায় আমি রেখে দিলাম, খাটের নিচে বা চেয়ারে মানে অথবা হয়তো দেওয়ালের ধারে আমি এটা রেখে দিলাম, কিন্তু এটার মধ্যে একটা ভবিষ্যতের একটা ইমেজ আমি ছবি একটা দেখতে পাচ্ছি। তো আমি সেরকম ভাবে কি করলাম, ওই একই জিনিস আমি নেক্সট লেভেলে গিয়ে আমি ডিজাইন করলাম। তো আমি কিন্তু নতুন কিছু তৈরি করলাম না, আমি পুরোনো একটা কনসেপ্ট নিয়ে আমি সেটাকে নতুন ভাবে পেশ করবো, তাতে সেটা দেখতে একটু ভালো হলো, আর সেটা মনে হলো যে হ্যাঁ এখনকার দিনে এই জিনিসটাই ভালো, সেই পুরো জিনিসটার মতন হয়তো আমি হয়তো নতুন মেটেরিয়ালও তৈরি করলাম। আগে যেটা লোহা দিয়ে তৈরি করতাম বা টিন দিয়ে তৈরি করতাম, সেটা হয়তো জং করে রংটা খুলে গেলে পরে জং লেগে যেত, তারপর ফেলে দিতে হতো। তো সেখানে আমি এখন কাঠ ইউজ করছি, তাতে কি হচ্ছে, লুকটাও বেড়ে যাচ্ছে, তো একটা লাইফস্টাইল ফার্নিচারও এটা হয়ে গেছে, ঠিক আছে? তো এরকম ভাবে যে ডিজাইনটা একটা সমস্যা থেকে এগিয়ে আসে। পরবর্তীকালে একটা চায়ের কাপ, আপনি যখন চা খান, ধরুন কোথাও কোথাও গেছেন বা কোনো একটা পার্টিতে চা খাচ্ছেন, তার নিচে একটা প্লেট রেখে আপনি চাটা খাচ্ছেন, হ্যাঁ, বিস্কুট নিতে গেলে পরে তার সাথে আপনি বিস্কুটটাকে আপনি নিলেন, কিন্তু বিস্কুটটা হাতে নিয়ে সঙ্গে সঙ্গে খেয়ে ফেলতে হয়, রেখে খেতে পারবেন না, রাখবেনটা কোথায়? আপনি যদি প্লেটের ধারে রাখেন তাহলে সেটা পড়ে যেতে পারে, তাই না? হ্যাঁ, তো হয়তো সেটাই হতো সমস্যা, যে আমি এই যে বিস্কুটটা এটাকে ম্যানেজ করবো কি করে কাপের সাথে। তো এই উদাহরণটা যদি দেখেন, এই কাপটা, হ্যাঁ, উপরে আমার চা বা কফি আমি কিছু রাখতে পারি, নিচে আমি বিস্কুট রাখতে পারি, হয়তো এই ডিজাইনটা
শেখানো এইসব ডিজাইন গুলো কিন্তু আমি একটুখানি আমাদের ইন্টারনেট থেকে আমি কিছু কিছু যেগুলো আমার মনে হয়েছে যে আপনার সাথে আমি দেখালে পরে একটু নতুন নতুন ব্যাপার আপনি বুঝতে পারবেন ডিজাইনের সম্বন্ধে, আমি সেরকম ভাবে নিয়েছি। এগুলো আমার বা আমাদের কোনো স্টুডেন্টের ডিজাইন করা কিছু জিনিস নয়, যখন সেগুলো আমরা ইউজ করবো তখন আপনাদের বলবো যে এটা আমাদের স্টুডেন্ট বা আমি ডিজাইন করেছি কিনা, ঠিক আছে? এবার আপনারা যদি ধরুন বই পড়েছেন, হ্যাঁ, যখন বই পড়েন তখন বইটা একটা বই পড়তে গেলে পরে দুটো হাত খুলে তারপরে আপনাকে পড়তে হয়, তাই তো? দুটো হাত ইউজ করে বইটা খুলবেন, একটা হাতে যে বইটা ধরতে যাবেন দেখবেন বইটা বন্ধ হয়ে যাচ্ছে, আপনার মুখের সামনে রেখে পড়ার চেষ্টা করে দেখুন কালকে দেখবেন বন্ধ হয়ে যাচ্ছে। এবার এই জিনিসটা আচ্ছা, এই রিয়েলমি 5 আমাকে কিন্তু খুব বিরক্ত করছেন আপনি, প্লিজ আপনি মাইকটা মিউট করুন। আচ্ছা, তো এই সমস্যাটা আমরা মোরালে সবাই ফেস করছি, বই খুলে পড়তে গেলে দুটো হাত ইউজ করতে হচ্ছে বা কোথাও জমিতে রেখে চ্যাপ্টার করে তারপর আমাকে পড়তে হচ্ছে। কিন্তু আমি যখন বাসে ট্রেনে বা অনেকে তো ছোট ছোট বই পড়ে, নোভেল পড়ে, এটা একটা প্র্যাকটিস, লোকে কেনে, হ্যাঁ, এই তো তারা যদি বইটা খুলে রাখতে চায় তাহলে দেখুন খুব সুন্দর ভাবে এই ছোট্ট একটা কাঠের জিনিস যার মধ্যে আঙুলটা আপনি ঢুকিয়ে দিলেন, ঠিক আছে, নিয়ে এক হাতে বইটা ধরলেন, বইটা কখনো বন্ধ হবে না। এটা একটা আইডিয়া। তো সেই সমস্যাটাকে একটা আইডিয়াতে পরিণত করে সেখান থেকে একটা প্রোডাক্ট এটা বানানো হয়েছে, হ্যাঁ। তো এরকম ভাবে কিন্তু নকশা বা ডিজাইন আমরা যাই করি সেটার মধ্যে একটা প্রবলেম হচ্ছে। এই প্রবলেম নানা রকম হচ্ছে, নতুন প্রোডাক্ট দরকার, সেটা একটা কেন দরকার সেগুলো একটা প্রবলেম হতে পারে, বা পুরনো প্রোডাক্ট এখন আর চলছে না, তার মধ্যে নতুনত্ব একটা নতুন ইমেজ সেই প্রোডাক্টের দরকার, সেটাও একটা প্রবলেম হতে পারে। তো আপনাকে যাই করবেন, নতুন ডিজাইন এমনিতে আসবে পরে সেটা শত সাকসেসফুল হবে না। তো আপনাকে একটু ভেতরে ঢুকতে হবে প্রোডাক্ট ডিজাইন করতে হলে পরে যে সমস্যাটা, সেই সমস্যাটা যত বিশদভাবে আপনি ব্যাখ্যা করতে পারবেন, বুঝতে পারবেন, তত কিন্তু আপনার প্রোডাক্টের ডিজাইনটা ভালো হওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে। দেখুন এখানে আরো কিছু প্রোডাক্ট আছে, ঠিক আছে, এগুলি সবই আপনার যদি আপনি দেখেন, ঠিক আছে, নানা রকম ভাবে ইউটিলিটি ওরিয়েন্টেড। হ্যাঁ, এই ঘড়িটা যেটা দেখছেন এটা আর্ট ওরিয়েন্টেড। দেখুন মানে ভাবনাটা দেখুন কিরকম ভাবে একটা ভাবনা নিয়ে এসছে যে একটা ঘড়ি, এবার ঘড়িটা তো ঠিকই আছে কিন্তু একটা কাঠ ঠোকরা এসে কাঠটা কুটে কুটে কাটছে, তো একটা গল্প বলছে। এই যে আমরা একটা ডিজাইন করি, ডিজাইনের মাধ্যমে যে একটা গল্প বলি, সেটা একটা খুব সুন্দর, এইটা একটা সুন্দর একটা উদাহরণ। হ্যাঁ, আপনি যখন এই ঘড়িটা দেখছেন আপনি কিন্তু বুঝতে পারছেন একটা কাঠ ঠোকরা এসে বসেছে, সে কিন্তু টুকে টুকে কিন্তু কাঠটাকে খেয়ে ফেলছে। হ্যাঁ, এবার এই গল্পটা এই ঘড়ির সাথে জুড়ে খুব সুন্দর একটা প্রোডাক্ট তৈরি করছে। হ্যাঁ, আমরা যেমন বলি কিছু ইউটিলিটি প্রোডাক্ট, হ্যাঁ, মানে যেগুলো ব্যবহারযোগ্য প্রোডাক্ট, ঠিক আছে, এখানে আরো কিছু এক্সাম্পল আপনি দেখুন। আচ্ছা, আমার মনে হয় কি স্যার উই শুড ব্রেক ফর টুডে। হ্যালো, আমার মনে হয় সেটাই, কারণ কালকে তো আমরা আবার শুরু করব, তো আজকে এই পর্যন্তই থাক। হ্যাঁ, কালকে তারপরে আমরা কন্টিনিউশনটা করব, কালকে 4টের সময় আমরা আবার মিলিত হব। আর ওনাদের যা প্রশ্ন আছে বা যেটা করতে চান ওনারা সেটা নোট করে কালকে কমপ্লিট সেশনের পরে ওনারা জিজ্ঞেস করতে পারেন। আমার মনে হয় আপনারা কি কি প্রশ্ন মনে আসছে সেগুলো আপনারা আজকে একটু ঠিক করে নিয়ে কালকে আমরা শেষ 8 ঘন্টা প্রশ্ন উত্তরের একটা সেশন রাখবো, যাতে আমরা সকলে সেই প্রশ্ন উত্তরে পার্টিসিপেট করতে পারি। তারপরে আবার পরের সপ্তাহে আমরা আবার এগোবো। আপাতত কালকে আমরা 4টের সময় মিট করছি। আচ্ছা, আরেকটা স্যার, আরেকটা ছোট একটা আপনাকে অনুরোধ করবো, বলছি একটা যদি আপনি আর্টিজানদের সাথে একটা ডিসকাশন, যারা এখানে এসেছেন, হ্যাঁ, এখন আমরা জানলাম তারা স্পেসিফিক্যালি আপনার কাঁথা লেদারে আর্টিজান আছে, তো তাদের ডিজাইন রিলেটেড যদি কোনো স্পেশাল কোনো ট্রেনিং দরকার তাহলে পরে আমরা সেটা কিন্তু নেক্সট যে উইকের আমাদের প্ল্যানটা আছে সেটার মধ্যে আমরা কাস্টমাইজ করে দেবো, সেটা বেটার হবে। সন্তোষ, তুমি শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, তুমি যারা যারা এখানে পার্টিসিপেট করলেন তাদের সঙ্গে যোগাযোগ করে তাদের ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট গুলো কি আছে সে সম্বন্ধে যদি কিছু থাকে সেই জিনিসটা আমরা প্রফেসর দাস আর প্রফেসর বসাককে শেয়ার করব, যাতে করে পরের সপ্তাহে যে ট্রেনিংটা তাহলে সেটা একটু ফোকাসড হবে, মানে ওনাদের সমস্যা নিয়ে একটু আলোচনা করা যাবে। ঠিক আছে? ওকে ওকে, একজন আছেন এখন না, তুমি লিস্টটা করে পাঠিয়ে দিন।
বেশ 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 বলছি এখানে আরেকজনও আছেন যিনি কাঠের উপর কাজ করেন, মানে জুয়েলারি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুমি একটা নামের লিস্ট যারা যারা অ্যাটেন্ড করলেন, একটা নামের লিস্ট করে বা যারা অ্যাটেন্ড করবেন কালকে একটা লিস্ট করে কে কোন বিষয়ের উপরে করেন এবং তার কোনো স্পেসিফিক যদি কারোর ইয়ে থাকে সেটা তুমি একটু ইন্ডিভিজুয়ালি কালেক্ট করে নিয়ে, হ্যাঁ, প্রত্যেকের কাছে ফোন করে ইন্ডিভিজুয়ালি কালেক্ট করে নিয়ে সেটাকে আমাদের সঙ্গে শেয়ার করো, তাহলে সেই মতো পরের সপ্তাহের ট্রেনিংটা তাহলে আরো বেশি মিনিংফুল করা যাবে। ঠিক আছে স্যার, ঠিক আছে ঠিক আছে। ওকে স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক ধন্যবাদ। তাহলে সবাইকে ধন্যবাদ আসার জন্য। কালকে চারটের সময় দেখা হবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ঠিক আছে, আজকে তাহলে আমরা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ঠিক আছে। থ্যাংক ইউ।